তাহলে আজকে আমি আমার লাইফের আলোচনা শুরু করি। বন্ধু বাসার, হ্যাঁ তুমি ভালো আছো কিনা? আজকে আমার অনলাইনের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আমার যে সকল শিক্ষার্থীরা ক্লাসে আমরা একটি পড়া ভালোভাবে শেষ করতে পারিনি, অথবা আমরা বিভিন্ন বাসায় পড়তে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, অথবা অনেকে আছে গাইডলাইনের জন্য আমরা আমাদের সিলেবাসটুকু শেষ করতে পারিনি বা ভালো একটা প্রিপারেশন নিতে পারিনি। তাদের জন্য আজকের আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র এই প্রচেষ্টা। আমি চেষ্টা করব এসএসসি পরীক্ষার্থী যে 2026 সালের যে বেজের পরীক্ষার্থী যারা আছো, তাদের সিলেবাসটুকু এই অনলাইনে এই সন্ধ্যার এই সময়টুকুতে আমি একটি ক্লাস নেওয়ার চেষ্টা করব, সপ্তাহে 4-5 দিন, যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে বা ভালো রাখে। এই ধারাবাহিকতায় আমি গতকাল থেকে ইউটিউবে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ইউটিউবে আমার ওই সাউন্ড কোয়ালিটি অথবা আমার ভিডিও কোয়ালিটির মান একটু খারাপ হওয়ার কারণে আমি আসলে ইউটিউবে আজকেও চেষ্টা করেছিলাম, প্রথমে ভালো দেখাচ্ছে না, তারপরে ফেসবুকে আমি এসেছি। আর ফেসবুকে যেহেতু আমার সাথে অনেকেই সংযুক্ত আছেন, তাই মনে হয় ফেসবুকে যদি আমি লাইভ ক্লাসটি করি তাহলে সবার কাছে খুব দ্রুত পৌঁছাবে বা আমাকে সবাই অতি সহজে পেয়ে যাবেন। আর তাছাড়াও আমার যে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত যে ক্লাসগুলো, ওই ক্লাসগুলোর ভিডিও আমি ইউটিউব চ্যানেলগুলোতে আমি আপলোড করব, এবং আজকের লাইভ ক্লাসটিও ইউটিউবে আমি আপলোড করে দেবো আবার। কারণ ফেসবুকের একটা নিয়ম হচ্ছে, আমরা সবাই জানি, লাইভ যে ক্লাসগুলো এগুলো কিন্তু কয়েকটা দিন পর তারা ডিলিট করে ফেলে। আর যেহেতু এই আজকের এই ক্লাসটি কয়েক মাস পরেও অনেক শিক্ষার্থীর কাজে লাগতে পারে, তাই আজকের লাইভ ক্লাসটি আমি ইউটিউবে আপলোড করে দেব পরবর্তীতে। আর ইউটিউবের আরেকটা ভালো দিক হচ্ছে, ইউটিউবে ভিডিও আপলোড করার আরেকটি ভালো দিক হচ্ছে, ইউটিউবের ভিডিওগুলোকে আমরা প্লে লিস্ট হিসেবে সাজাতে পারি। তখন আমরা যে শ্রেণীর স্টুডেন্ট, আমরা ওই প্লে লিস্টে গেলে আমরা আমাদের ওই শ্রেণী ওয়ারি ভিডিওগুলো আমরা সহজে পেয়ে যেতে পারি খুব সহজেই। এ হচ্ছে ইউটিউবের একটা ভালো দিক। কিন্তু ফেসবুকে কিন্তু আমরা এইভাবে কিন্তু ভিডিওগুলো পেতে পারি না। যেমন আমার এই প্রোফাইলে কিন্তু পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত অনেকগুলো ভিডিও রাখা আছে। এখন তুমি যদি সুনির্দিষ্ট কোনো একটা ভিডিও খুঁজতে যাও, তাহলে এই ফেসবুকে পাওয়াটা কিন্তু খুব দুঃসাধ্য একটা ব্যাপার, তোমাকে অনেকক্ষণ খুঁজতে হবে। কিন্তু তুমি যদি ইউটিউব চ্যানেলে ঢুকো, তাহলে তুমি দেখবা প্লে লিস্টের যে একটা অপশন আছে, এখানে ঢুকলেই নবম শ্রেণী, দশম শ্রেণী, এসএসসি 26 সালের যে বেজের জন্য আলাদা একটা প্লে লিস্ট, ওইখানে গেলেই কিন্তু তুমি শুধু তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়গুলো তুমি পেয়ে যেতে পারো। তাই আমি বলবো যে যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সহজে ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আমি লাইভ ক্লাস শুধুমাত্র এসএসসি বেজ 2026 সালের জন্যই আমি লাইভ ক্লাসটি করব। আর বাকি যে শ্রেণী আছে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত, প্রত্যেক শ্রেণীর ভিডিও আমি চেষ্টা করব একদিন গেফে ভিডিওগুলো আপলোড করার। আমি প্রথমে ইউটিউবে আপলোড করব, তারপরে ফেসবুকে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি একা মানুষ, আমার পক্ষে আমাকে আমার চাকরিও করতে হয়, তারপর আমাকে প্রাইভেট পড়াতে হয়, হ্যাঁ, তারপরে একটু রেস্ট নিতে হয়, আবার এই লাইভ ক্লাস, আবার ভিডিও করা, এডিটিং করা, আপলোড করা। আসলে এখানে একটা কয়েকজনের টিম না হলে আসলে এই অনলাইন জগতে খুবই একটা ঝামেলার বিষয়, একা কারো পক্ষে সম্ভব না। টিমগত হয়ে যারা কাজ করতে পারে, তারা খুবই সুন্দর অথবা ভালোভাবে সুন্দর ম্যানেজ করতে পারে অনলাইনটাকে। যেহেতু আমি একাই সব সামলাতে হয়, তাই আমার পক্ষে ইচ্ছা করলেও আমি প্রতিদিন 3-4টা ভিডিও আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই আমি একদিন গেফে আমি এখন থেকে ইনশাল্লাহ একটি সিদ্ধান্ত নিয়েছি, একদিন গেফে আমি একটি করে ভিডিও দেব। আর শর্ট ভিডিও, যে সকল আমার ভাই বোনরা চাকরি প্রার্থী, তাদের জন্য প্রত্যেক দিন কিন্তু আমি একটি করে শর্ট ভিডিও দিচ্ছি। আপনারা প্রত্যেক দিন একটি শর্ট ভিডিও পাবেন, রিলস অথবা চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পাবেন। আর পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত
যে শিক্ষার্থীরা আছি ওই শ্রেণীতে তারা একদিন গেফে গেফে একটা ভিডিও পাবো আমরা। তাই আমরা ফেসবুকে এবং ইউটিউবে যদি আমরা স্যারের সাথে সংযুক্ত থাকি তাহলে ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাব। আর ইউটিউবে যদি সংযুক্ত থাকি বা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে ভিডিওগুলো খুঁজতে সুবিধা হবে। এই হচ্ছে বিষয়টা, আরও কোনো বিষয় না। তাহলে আজকে আমি আমার যে লাইভ ক্লাসের প্রাথমিক বিষয় নিয়ে আমি আলোচনা করি। গতকাল আমরা যারা ইউটিউবে আমার লাইভ ক্লাসটি দেখেছিলেন অনেকেই যেহেতু আমার সাথে সংযুক্ত নয় ইউটিউবে, তাই অনেকেই আপনারা মিস করেছেন। তাই আমি আবার শুরু থেকে মানে আজকের ভিডিওটি হবে এসএসসি পরীক্ষার্থী 2026 সালের জন্য প্রথম ভিডিও, এবং আমি চেষ্টা করব সন্ধ্যার পরে সাপ্তাহিক 4-5টা ভিডিও দেওয়ার জন্য। তাই আজকের ভিডিওর দিকে আমার অনলাইন ভিত্তিক এই যে কোর্স ম্যাথ এবং বিজ্ঞান বিষয়ে আলোচনা শুরু করলাম। প্রথমেই আমরা সিলেবাস নিয়ে একটু আলোচনা করি। আমাদের সিলেবাস হচ্ছে এসএসসির যে সিলেবাস তা কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস। সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে আমাদের অধ্যায় হিসেবে আমাদেরকে পড়তে হবে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, তারপর হচ্ছে সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, তারপর হচ্ছে একাদশ অধ্যায়, তারপরে 16 অধ্যায় আর 17 অধ্যায়। এ হচ্ছে আমাদের গণিতের সিলেবাস। দ্বিতীয়, তৃতীয়, সপ্তম, অষ্টম, নবম, একাদশ, ষোড়শ আর হচ্ছে সপ্তদশ। ঠিক আছে, এ হচ্ছে আমাদের অধ্যায়। এখন আমরা জানি আমাদের গণিতের বিভাগ হচ্ছে কয়টি? বিভাগ 4টি বিভাগ। ঠিক আছে, আমি আজকে প্রথমে একটু মান বন্টন নিয়ে আলোচনা করি, কারণ মান বন্টন নিয়ে আলোচনা করলে আমরা আমাদের প্রস্তুতি নেওয়াটা সহজ হবে, সুন্দর হবে এবং আমাদের সাহস বাড়বে। ঠিক আছে, আমরা একটা প্ল্যান তৈরি করতে পারবো। তাই মান বন্টন নিয়ে একটু আলোচনা করে তারপর আমি আমার মূল আলোচনা বা আমার ক্লাস শুরু করব। গ বিভাগে আমাদের আছে, গ বিভাগ হচ্ছে বীজগণিত। বীজগণিতে অধ্যায় হচ্ছে এখানে কত কত? 2, 3 আর হচ্ছে 11। আর হচ্ছে আমাদের খ বিভাগ। খ বিভাগ হচ্ছে জ্যামিতি অধ্যায়। জ্যামিতি অধ্যায়গুলোর মধ্যে এখানে আছে কত? 7 এবং 8। আর গ বিভাগ, গ বিভাগ হচ্ছে আমাদের ত্রিকোণমিতি এবং পরিমিতির অধ্যায়। এখানে আছে কত? ত্রিকোণমিতির জন্য আছে আমাদের 9 আর পরিমিতি আছে কত? 16। আর সর্বশেষ অধ্যায় হচ্ছে ঘ বিভাগ। এই ঘ বিভাগ হচ্ছে পরিসংখ্যান, একটাই অধ্যায় 17। এই হচ্ছে আমাদের শর্ট সিলেবাস। ঠিক আছে, আমাদের কিন্তু সব বিষয় পড়তে হবে না, এই অধ্যায়গুলো আমাদের পড়তে হবে। এই অধ্যায়ের মধ্য থেকে আমাদের প্রশ্ন থাকবে। এখানে যারা যারা দশম শ্রেণী অথবা নবম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো, যারাই আছি আমরা একটু যদি একটু জানিয়ে দিই আমরা কারা কারা দেখতেছিলাম নবম দশম শ্রেণীর, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। আর যারা নবম দশম শ্রেণীতে আমরা আছি, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, অবশ্যই আমি যখন কোনো একটা বিষয়ে লাইভ ক্লাসে আমি আলোচনা করব বা তোমাদেরকে প্রশ্ন করব, তোমরা আমাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। অবশ্যই আমি একটি সময় বেঁধে দেব, এই সময়ের মধ্যে তোমরা যতটুকু বুঝতে পারো আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যদি কোনো একটা বিষয়ে বুঝতে না পারো আমার এখানে আলোচনার মধ্যে, তাহলে তোমরা ওই বিষয়টা আমাকে কমেন্টসে জানিয়ে দিতে পারো। আমি কিন্তু কমেন্টস চেক করে কিন্তু আমি আবার তোমাদের যে যার যেখানে প্রবলেম আছে আমি সেখান থেকে আবার আলোচনা করব। তাই তোমাদের যে কোনো প্রবলেম তোমরা কমেন্ট সেকশনে দিতে পারো, তাহলে আমি জানতে পারবো বা আমি এই বিষয়ে আলোচনা করতে পারবো। এই হচ্ছে আমার এই একটা বিষয়। আর যারা দেখতেছি আমরা নবম দশম শ্রেণীর, বিশেষ করে এসএসসি 26 সালের পরীক্ষার্থী যারা আছে, যারা আগামী 3-4 মাস পরে আমরা টেস্ট পরীক্ষা দেব, তারা আমাকে যদি একটু জানিয়ে দাও তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। তাহলে আমরা আবার একটু আমাদের সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি। এই হচ্ছে আমাদের শর্ট সিলেবাস। আর মান বন্টন বিষয়টা আমরা একটু দেখি। মান বন্টন কিভাবে আমাদের কোন কোন অধ্যায় থেকে বা কোন সেকশনে কত নাম্বারের আসবে, এটা আমরা একটু দেখা প্রয়োজন, জানা প্রয়োজন। আমাদের পূর্বের বা এই বছর যারা পরীক্ষা দিয়েছিল 25 সালের পরীক্ষার্থী যারা, তারা কিন্তু 70 নাম্বার ছিল কি তাদের লিখিত সিকিউ, আর 30 ছিল তাদের এমসিকিউ। লিখিত অংশ ছিল 70, 30 ছিল কি তাদের নৈর্ভিত্তিক।
ঠিক তোমাদেরও এই 70 নাম্বার লিখিতের জন্য আর 30 নাম্বার হচ্ছে এমসিকিউর জন্য, বর্তমানে যে সিলেবাসের কথা বলতেছি আমি। কিন্তু তাদের ছিল 60টি সৃজনশীল, কিন্তু তোমাদের কিন্তু 60টি সৃজনশীল না। তোমাদের এখানে এই লিখিত অংশে একটা পরিবর্তন নিয়ে এসেছে। আমাদের আগের সিলেবাস অনুযায়ী বা বিগত যে পরীক্ষাটা গিয়েছে বা 25 সালের যে পরীক্ষার্থী যারা ছিল, এসসি পরীক্ষার্থী যারা ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু 70 নম্বর ছিল 60টি সৃজনশীল। তাদের টোটাল 11টি প্রশ্ন আসতো, এখান থেকে 60টি প্রশ্ন দেওয়া লাগতো। আর তোমাদের ক্ষেত্রে কিন্তু 60টি সৃজনশীল না, তোমাদের হচ্ছে 5টি সৃজনশীল দিতে হবে। তাহলে 5টি সৃজনশীলের জন্য 10 করে কত নাম্বার? 50 নাম্বার। আর বাকি রয়েছে কত? 20 নাম্বার। এই 20 নাম্বার হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। তোমাদের 70 নাম্বারকে তারা এভাবে মানে কি করছে? ডিভাইডেড করছে, হ্যাঁ, দুইটা ভাগে ভাগ করছে। 50 হচ্ছে সৃজনশীলের জন্য আর 20 হচ্ছে কি? সংক্ষিপ্তের জন্য। বুঝতে পেরেছি আমরা। আর 30 কিন্তু আমাদের এমসিকিউ আগের মতোই আছে। এখন এই 50 আমাদের সৃজনশীল যে আমরা 5টা আনসার করব 50 মার্কের জন্য, এখানে আবার আরেকটা পরিবর্তন এনেছে। আমি যে এখানে বিভাগগুলো লিখেছি, আগের পরীক্ষায় আগের আমাদের মান বন্টন অনুযায়ী আমাদের পরীক্ষার সিস্টেম ছিল এটা: ক বিভাগ থেকে 2টি প্রশ্ন উত্তর দিতে হবে, খ বিভাগ থেকে 2টি, গ বিভাগ থেকে 2টি, আর ঘ বিভাগ থেকে 1টি। এখানে উপরে যে 3টা বিভাগ ক, খ এবং গ, এখান থেকে 2টি করে দেওয়া যাবে, 2টার বেশি দেওয়া যাবে না। আর ঘ নাম্বার থেকে শুধু 1টি দেওয়া যাবে, 1টি বেশি দেওয়া যাবে না। এই ছিল আমাদের আগের সিলেবাস। কিন্তু বর্তমানে আমাদের যে বর্তমান যে সিলেবাস, যে সিলেবাসের উপর ডিপেন্ড করে আমরা এসএসসি 2026 সালের পরীক্ষা দেব, সেই সিলেবাস অনুযায়ী আমাদের একটু পরিবর্তন এসেছে। পরিবর্তনটা কি? আমরা যে কোনো একটা বিভাগ থেকে 2টা প্রশ্ন দিতে পারবো। যেহেতু আমাদের 5টি সৃজনশীল প্রশ্ন আনসার করতে হবে, তাহলে আমাদের বিভাগ হচ্ছে কয়টি? 4টি। ঠিক আছে? তো প্রত্যেক বিভাগ থেকে 1টি করে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, আর বাকি 1টি তুমি যে কোনো বিভাগ থেকে দিতে পারো। এর মানে কেউ যদি এখন ইচ্ছা করে গ বিভাগ, ক বিভাগ থেকে সে 2টি দিতে পারবে, বাকি 3টা থেকে একটা একটা দিলে 3টা, তাহলে কয়টা হলো? 5টা। কেউ যদি চিন্তা করে না স্যার আমি খ বিভাগ থেকে 2টা দেবো, তাহলে বাকি ক বিভাগ, গ বিভাগ আর ঘ বিভাগ থেকে 3টা দিবে, এই 5টা হয়ে গেল। যদি সে পরিপূর্ণ আনসার করতে চায়, গ বিভাগ থেকে সে 2টা দিলে বাকি 3 বিভাগ থেকে 3টা দিতে হবে। যদি সে ঘ বিভাগ থেকে 2টি দেয়, তো বাকি 3 বিভাগ থেকে সে 3টি দিতে পারবে। এখন আবার যদি কেউ এমন চিন্তা করে স্যার আমি গ বিভাগ থেকে 2টা দেবো, আর ক বিভাগ থেকে 2টা দেবো, আর গ বিভাগ থেকে 1টা দেবো, এই 5টা হবে না। শর্ত বুঝতে হবে কিন্তু, যে কোনো একটি বিভাগ থেকে 2টি, যে কোনো একটি বিভাগ থেকে 2টি, আর বাকি যে বিভাগগুলো থাকবে ওইখান থেকে শুধু 1টি প্রশ্ন উত্তর দেওয়া যাবে সর্বোচ্চ। বুঝতে পেরেছি? একটা থেকে তুমি যে কোনো একটা থেকে 2টি দিতে পারো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সকল স্টুডেন্টের কাছে কিন্তু আমাদের এই বিভাগটা খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট, অথবা আমরা খুব সহজ মনে করি। তা হচ্ছে কি? পরিসংখ্যানের যে অধ্যায়টা। তাহলে এই পরিসংখ্যান থেকে এখন থেকে তোমরা 2টা প্রশ্ন দিতে পারবা, যেখানে আগে বাধ্যতামূলক ছিল কয়টি? 1টি বেশি দেওয়া যাবে না, কিন্তু এখন ইচ্ছা করলে এখান থেকে 2টি প্রশ্ন দেওয়া যাবে। তাহলে এখান থেকে 2টি দিলে বাকি 3টা থেকে 3টে দিলে 5টি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু এখানে 5টি সৃজনশীল প্রশ্ন আনসার করতে পারবো এইভাবে। আর 20 নাম্বার যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এই 20 নম্বর প্রশ্নের জন্য তোমাকে প্রশ্ন দেওয়া থাকবে 15টি। এই 15টি থেকে তোমাকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। বুঝতে পেরেছি? সংক্ষিপ্ত প্রশ্নের জন্য প্রত্যেকটি প্রশ্নের মান 2, তাহলে 10টি প্রশ্নের জন্য কত নাম্বার? 10 নাম্বার। এই 10টি প্রশ্ন আমাদের সকল বিভাগ থেকে মিলিয়ে দিবে। কোন বিভাগ থেকে কয়টি দেবে এটা নির্দিষ্ট করা নয়। এখানে তোমাদের যে সিলেবাসের অন্তর্ভুক্ত যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলো থেকে 10টি প্রশ্ন করা হবে। ঠিক আছে? এভারেজে মনে করো 4টা বিভাগ আছে, 2টি করে এভারেজে পড়বে, আর 2টা বিভাগ থেকে একটু একাধিক থাকতে পারে। বুঝতে পেরেছি এই বিষয়টা? তাহলে এখান থেকে আসবে কত? 20 নাম্বার। তাহলে এইভাবে 5টি সৃজনশীল আর 10টি সংক্ষিপ্ত মিলিয়ে আমাদের লিখিত পাঠ কত? 70 নাম্বার। আর 30 হচ্ছে আমাদের কি? এমসিকিউ। এই 30 মার্ক কিন্তু যে কোনো আমাদের যত সিলেবাসের অন্তর্ভুক্ত যে অধ্যায়গুলো আছে সকল অধ্যায় মিলিয়ে আমাদের 30টি প্রশ্ন করা হবে। এইগুলো আমাদের একটি অংশ। আর পাশ করার বিষয়টা কিন্তু আমরা সবাই জানি। আমাদের এই নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে আমাদের পাশ করার শর্ত হচ্ছে কি? যে 2টা বিষয় আলাদা পাশ করতে হয়। আমাদেরকে এমসিকিউতেও পাশ করতে হয় আলাদাভাবে, এবং লিখিত অংশেও আলাদাভাবে পাশ করতে হয়। লিখিত অংশে পাস মার্ক হচ্ছে 23, আর এমসিকিউ অংশে পাস মার্ক হচ্ছে কত? 10। এই 2টি মিলিয়ে তোমাকে 33 নম্বর পেতে হবে। কোন একটি যদি তুমি অনেক বেশি নাম্বার পেয়ে গেলা, কিন্তু তুমি মনে করো লিখিত অংশে তুমি 50 পেয়েছো, কিন্তু এমসিকিউ অংশে তুমি পেয়েছো 8, তাহলে তুমি কিন্তু ফেল বলে গণ্য হবা। আবার একই রকম ভাবে তুমি যদি এমসিকিউ অংশে তুমি 25 পেয়ে যাও,
আর লিখিত অংশে যদি তুমি তুমি 15 পাও, তাহলে কিন্তু তুমি ফেল বলে গণ্য হবা। সহজ কথায় দুইটি বিভাগ থেকে তোমাকে আলাদা আলাদাভাবে পাশ করলেই তোমাকে ওই বিষয়ে পাশ বলে গণ্য করা হবে। মানে লিখিত পার্টে তোমাকে পাশ করতে হবে, তোমাকে এমসিকিউ পার্টে তোমাকে পাশ করতে হবে। তাহলে বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই জন্যই আমাদের অধিকাংশ শিক্ষার্থীরা কি করে, ফেল করে, গণিতে ফেল করে। যেমন আমাদের এই যে কয়েকদিন আগে যে রেজাল্ট দিয়েছে এসএসসি 25 সালের রেজাল্ট, এই রেজাল্টের মধ্যে আমরা যারা ফেসবুকে বিভিন্ন নিউজ দেখতেছি অথবা আমরা অনলাইনের নিউজ পড়ি অথবা যারা পত্রিকা পড়ি, তারা জানি যে সারা বাংলাদেশে এই বছর পাশের হার হচ্ছে 68%। ঠিক আছে, মানে সব মিলিয়ে। আর আমাদের কুমিল্লার, যদি আমি কুমিল্লা বোর্ডের কথা বলি, কুমিল্লা বোর্ডে পাশের হার হচ্ছে 63%। তাহলে এই 68% পাশের হার, এর মানে প্রতি 100 জনে প্রায় কয়জন ফেল করেছে? প্রায় 33 জন ফেল করেছে। বুঝতে পেরেছি? সরি, 32 জন। প্রতি 100 জনে 32 জন ফেল করেছে। এবং ফেল যারা করেছে, ওই ফেল করা স্টুডেন্টদেরকে তারা একটা তালিকা করে বা জরিপ করে দেখেছে, এর মধ্যে 70% ফেল করেছে। ফেল করা স্টুডেন্টের মধ্যে 70% হচ্ছে গণিত বিষয়ে ফেল করেছে। তাহলে ফেল করার একটা বড় অংশই কিন্তু গণিতের জন্য। আর আমরা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে দেখি, ডিউটির ক্ষেত্রে দেখি, আমরা গণিত পরীক্ষার দিন বোর্ড বলি অথবা আমাদের উপজেলা থেকে যে আমাদের যে শিক্ষা বিষয়ক অফিসার যারা আছেন, তারা কিন্তু এই গণিত পরীক্ষার দিন কিন্তু খুবই কঠোরতা অবলম্বন করেন। বা বোর্ড থেকে কিন্তু কর্মকর্তারা আসেন বিভিন্ন কেন্দ্রে, তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন এবং তারা কিন্তু ওই দিনটা খুবই সতর্ক থাকেন এবং কাউকে কোনো সুযোগ দেওয়া হয় না। যার কারণে এই একটা দিন ভালো একটা মানে একটু কঠিনভাবে দেখার কারণে, ডিউটির একটু মানে কঠিন হওয়ার কারণে অথবা কর্মকর্তারা একটু সজাগ থাকার কারণে, সচেতন থাকার কারণে কিন্তু ওই একদিনের পরীক্ষার ফলাফলের কারণে কিন্তু অনেকেরই ফেল চলে আসে। তাই আমরা যে কঠিন যে বিষয়গুলো আছে, বিশেষ করে ইংরেজি এবং গণিত, ঠিক আছে, কম্বাইন্ডের মধ্যে এই দুইটা বিষয়ে তোমাদেরকে অবশ্যই অবশ্যই খুব ভালো প্রস্তুতি রাখতে হবে, যাতে এই দুইটা বিষয় কোনোভাবে যে কোনো প্রশ্নের ক্ষেত্রে যাতে 5টা চলে আসে, এই টার্গেট তোমাকে রাখতে হবে। হ্যাঁ, যদি তুমি এই চিন্তা করো যে বন্ধুদের কাছ থেকে দেখে লিখবো অথবা আমাকে কোনো সুযোগ করে দিবে, না, এটা কিন্তু খুবই বাজে একটা চিন্তা ভাবনা হবে। এটা তোমার জন্য খুবই বাজে হবে, কারণ এই চিন্তা করেই কিন্তু ফেল করছে। ঠিক আছে, যেমন আমার স্কুলে এই বছর প্রায় 75% পাশ করেছে, এর মানে 100 জনে 25 জন ফেল করেছে। তো এই 25 জন কিন্তু ইচ্ছা করে তারা ফেল করে নাই। এবং আমরা যে 25 জনের রেজাল্ট দেখেছি যারা ফেল করেছে, তারা সবাই কিন্তু ম্যাথে ফেল করেছে। বুঝতে পেরেছি? তাহলে এই ম্যাথের কারণে কিন্তু তাদের একটা বছর সময় নষ্ট হয়ে গেল অথবা তারা লজ্জিত হয়ে গেল। হ্যাঁ, যেখানে তার বন্ধুরা পাশ করে কলেজে ভর্তি হবে, তাকে কিন্তু আবার এই বিষয় পরীক্ষা দিয়ে তাকে আবার পাশ করে নিজেকে যোগ্য প্রমাণ করে তারপর তাকে কলেজে যেতে হবে। তাহলে এটা কিন্তু কেউ কাম্য নয়। তাই আমরা যারা যারা দুর্বল স্টুডেন্ট আছি, আমরা চেষ্টা করব গণিত এবং ইংরেজিতে অন্তপক্ষে 5 নাম্বারটা যাতে তুলতে পারি। 5 নাম্বারটা দরকার আমাকে। শুধু ওই দুইটা বিষয় যেহেতু অনেক কঠিন, আমরা 5 নাম্বারটা তুলি। আর বাকি যে বিষয় আছে, বাংলা, ইংরেজি, বাংলা, ইসলাম শিক্ষা, তারপর আমার গ্রুপের যে বিষয়গুলো আছে, ওইগুলো যেহেতু আমরা সহজ মনে করি, আমরা এখানে ভালো মার্ক তুলি, তাহলে এবারে যে আমাদের ভালো একটা রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, কারণ শুধু গণিত আর ইংরেজির খারাপ মানে একটু কম নাম্বার পেলেই তো আমার রেজাল্টটা খারাপ হয়ে যাবে না। কারণ আমার তো আরো 8টা বিষয় বাকি আছে, ওই 8 বিষয়ে আমি ভালো একটা প্রস্তুতি নিই, তাহলে হয়ে যাবে। বুঝতে পেরেছি কিনা? তাহলে এই হচ্ছে আমাদের মানে আজকে সিলেবাস অথবা মানবন্টন নিয়ে আলোচনা। এবং আমার যে অনলাইন ক্লাসগুলো হবে, এই অনলাইন ক্লাসগুলো কিন্তু আমি সবার কথা চিন্তা করেই করতেছি। বিশেষ করে আমার যে দুর্বল স্টুডেন্ট যারা আছে, হ্যাঁ, দুর্বল স্টুডেন্টের কথা চিন্তা করেই কিন্তু করতেছি। আমার উদ্দেশ্য থাকবে যে গণিতে আমরা কেউ ফেল করব না। গণিতে যদি আমরা পাশ করতে পারি, তাহলে এটাই হবে আমার জন্য অনেক আনন্দদায়ক একটা সংবাদ। আমি যে কোনো প্রতিষ্ঠানের অথবা আজকে তোমাদের সাথে এসএসসি বেস, তোমরা যে যেখান থেকে আমাকে দেখো না কেন বা যে যেখান থেকে পড়াশোনা করো না কেন, যে জেলা থেকে যে বিভাগ থেকে পড়াশোনা করো না কেন, আমার তোমাদের সবার প্রতি একটা একটা আশা থাকবে, তোমাদের কাছ থেকে একটা আশা থাকবে, তোমরা নিজের যোগ্যতায় গণিত পাশ করো। আমি গণিতের একজন শিক্ষক হিসেবে আমি এই আশাটা করি সবার কাছ থেকে, শুধুমাত্র আমার প্রতিষ্ঠানের যে শিক্ষার্থী আছে তাদের কাছ থেকে নয়। আমি বাংলাদেশের আনাচে কানাচে যেখানে যে শিক্ষার্থীরাই আছে সবার কাছ থেকে আমি এটা আশা করি। আর এই আশা করি বিদায় আমি অনলাইনে এসেছি যে আমি যতটুকু জানি, আমার এই জানাটা যদি আমার শিক্ষার্থীদের গণিতের ক্ষেত্রে কাজে লাগে বা বিজ্ঞান বিষয়ে কোনো কাজে লাগে, তাহলে আমি সার্থক মনে করবো নিজেকে।
তাই তোমরা যারা আমাকে দেখবা প্রতিদিন তোমরা আমার ফেসবুকে একটু যদি কমেন্ট পোস্টগুলো দেখো, আমি যেদিন ক্লাস করব অবশ্যই আমি আগে জানিয়ে দেবো। হ্যাঁ, তোমরা ওই ক্লাসটা দেখে নিবা, মনোযোগ সহকারে দেখবা। আর অবশ্যই তোমরা পাশাপাশি কি রাখবা, খাতা কলম এবং তোমাদের জ্যামিতি বক্স, ক্যালকুলেটর এবং বই রাখতে হবে, ঠিক আছে? মানে সহজ কথায় তুমি অনলাইন ক্লাস মানে কিন্তু এই না যে তুমি এখানে একটা মুভি বা নাটক অথবা আমরা অন্য কিছু যেভাবে দেখি এভাবে না। এটা হচ্ছে তোমার একটা ক্লাস মনে করতে পারো, এটা অনলাইন ক্লাস। শুধুমাত্র এতটুকুই, তুমি তোমার বাসায় আছো, স্যার তোমাকে স্যারের বাসা থেকে তোমাকে দিক নির্দেশনা দিতেছে, এটাই আমরা অনলাইন বলি। আর বাস্তবে আমরা কি করি, ক্লাসরুমে সবাই আমরা বাস্তবে থাকি, হ্যাঁ, উপস্থিত থাকি প্রত্যক্ষভাবে। তুমি টিচারের সামনে থাকো, টিচার তোমার সামনে থাকে। তাহলে পার্থক্যটা যদি বলি, আমাদের ক্লাসরুম আর আমাদের অনলাইন ক্লাসরুমের মধ্যে পার্থক্য এতটুকুই, তুমি তোমার বাসায় আছো, আমি আমার বাসায় আছি, এতটুকুই পার্থক্য। ক্লাসরুমে যেরকম ভাবে আমরা খাতা কলম বই জ্যামিতি বক্স ক্যালকুলেটর এগুলোর প্রয়োজন আছে, ঠিক অনলাইন ক্লাসেও এই গণিত বিজ্ঞান এই সাবজেক্টগুলোর জন্য তোমার এই বিষয়গুলো অবশ্যই দরকার হবে। বুঝতে পেরেছি কিনা? আর যারা যারা আমাকে দেখতেছো, তোমরা যদি তোমাদের বন্ধুদের কাছে যদি আমার ভিডিওটি পৌঁছিয়ে দিতে চাও, তাহলে অবশ্যই তোমরা শেয়ার করে নাও। কারণ শেয়ার করে দিলে তারা অটোমেটিকলি পেয়ে যাবে। কারণ অনেক সবাই কিন্তু আমার সাথে কানেক্ট না ফেসবুকে, কারণ কানেক্ট না থাকলে কিন্তু সে আমাকে পাবে না। ফেসবুক হচ্ছে বা অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে এমন একটা বিষয়, তুমি যাকে শুনতে চাও বা যাকে দেখতে চাও তার সাথে তোমাকে অবশ্যই কানেক্ট থাকতে হবে। ইউটিউব হলে তোমাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, ফেসবুক হলে তোমাকে ফলো, ওনাকে অনুসরণ করতে হবে বা তোমাকে ফ্রেন্ড লিস্টে থাকতে হবে। তাই তোমরা শেয়ার করে দাও। বা আপনারা আমার চেয়ে বড় যারা আছেন, সরি আমি আবার বড় যারা আছেন তারা কিন্তু কষ্ট নেবেন না। আমি আসলে আমার এই কথাগুলো বলতেছি আমার আমার যে প্রিয় শিক্ষার্থী আছে তাদের উদ্দেশ্যে, ঠিক আছে? আমি আসলে যারা আমাকে আমার ফ্রেন্ড লিস্টে যারা বড় আছেন অনেকেই আমি দেখতেছি আপনারা আমার কথা শুনতেছেন বা আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদেরকে ধন্যবাদ। বা আমার অনেকের আমার সমবয়সী যারা আছে তারাও দেখতেছে। কিন্তু আমার যে কথার উদ্দেশ্য হচ্ছে আমার শিক্ষার্থীরা, তাই আমি তাদের উদ্দেশ্য নিয়ে কিন্তু কথা বলতেছি, আপনারা কষ্ট নেবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আপনি যদি মনে করেন, যারা আমাকে দেখতেছেন, আপনি যদি মনে করেন যে না আমার এই ভিডিওটি আপনি শেয়ার করলে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে আছে তাদের উপকার হবে, আপনিও শেয়ার করতে পারেন। কারণ শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা এই ভিডিওগুলো পৌঁছাতে পারি একে অপরের কাছে। এ হচ্ছে আমার বিষয়টা। তাহলে মানবন্টন এবং আমাদের সিলেবাস নিয়ে আমার আলোচনা হয়ে গেল। এখন আমরা প্রথমে যে বিষয়টা আমরা দেখব, প্রথম অধ্যায়টি দেখবো, তা হচ্ছে কি সেট অধ্যায়। আমি প্রথমেই সেট অধ্যায় থেকে আলোচনা করব, কারণ ক বিভাগ থেকে একটি আলোচনা করে আমি খ বিভাগ থেকে একটি আলোচনা করব, গ বিভাগ থেকে একটি আলোচনা করব, আর ঘ বিভাগ থেকে একটি আলোচনা শেষ করে আবার আমি একটি করে শুরু করব। বুঝতে পেরেছি? তাহলে আমরা ক বিভাগ থেকে শুরু করি। ক বিভাগ যেহেতু 2 নম্বর দ্বিতীয় অধ্যায়টি আছে, এবং এখান থেকে তোমরা টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায় নিশ্চিত ইনশাল্লাহ একটা সৃজনশীল প্রশ্ন আসবে তোমাদের, আর নরভিত্তিক আসবে মিনিমাম 3টা। তাহলে এই অধ্যায়টি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা যারা আমরা টেস্ট পরীক্ষার্থী, যারা এসএসসি পরীক্ষা দিব, অবশ্যই তারা টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কারণ ফর্ম ফিল আপ না করলে তো তুমি টেস্ট পরীক্ষা দিতে পারো না, ফাইনাল পরীক্ষা দিতে পারবো না। তাই টেস্ট পরীক্ষা হচ্ছে তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই এই টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তোমার এই দ্বিতীয় অধ্যায়টি তোমার অবশ্যই জানতে হবে। কারণ দ্বিতীয় অধ্যায় থেকে ইনশাল্লাহ একটি প্রশ্ন নিশ্চিত থাকবে, একটি সৃজনশীল প্রশ্ন থাকবে, একটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এবং 2 থেকে 3টি নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে। তাহলে এখানে টোটাল কত নাম্বার চলে আসতেছে? একটি সৃজনশীল মানে 10 নাম্বার, একটি সংক্ষিপ্ত মানে 2 নাম্বার, তাহলে কত হলো? 12 নাম্বার হলো। আর 3টি নৈর্ভিত্তিক মানে হচ্ছে 3 নাম্বার, তাহলে কত? 15 নাম্বার। তাহলে আমরা যদি এই দ্বিতীয় অধ্যায়টি খুব ভালো পারি, তাহলে কিন্তু আমরা 15 নাম্বার নিশ্চিত করতে পারতেছি ইনশাল্লাহ। বুঝতে পারতেছি কিনা? তাহলে আমরা মনোযোগ সহকারে আজকের এই দ্বিতীয় অধ্যায়ের আলোচনাটুকু আমরা শুরু করি। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে, দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি সেট ও ফাংশন। এখন আমরা যে শিক্ষার্থীরা খাতা কলম বা জ্যামিতি বক্স আমাদের
পাশে নেই, সামনে নেই, আমরা অবশ্যই এগুলো সংগ্রহ করে রেখে দেই। আমি কিন্তু এখানে কতগুলো বিষয় লিখবো, যে বিষয়গুলো তোমার জন্য লেখা জরুরি তোমরা এগুলো লিখে নিবা। আর যে বিষয়টা আমি তোমাদেরকে করতে বলবো তোমরা অবশ্যই খাতায় করে নিবা এবং তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিবা। আর যেটা তোমাদের প্রশ্ন করার প্রয়োজন, যেখানে তোমাদের সমস্যা হবে ওই বিষয়টা আমাকে জানাতে হবে। জানানোর একটাই মাধ্যম কমেন্টস করা, তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিবা। আমি কিন্তু একটু পর পর কমেন্টস চেক করে আমার যে বিষয়টা আলোচনা তোমাদের সমস্যা আমি এই বিষয়টা আবার আলোচনা করবো। বুঝতে পেরেছি? এই তো তোমরা সবাই খাতা কলম জ্যামিতি বক্স ক্যালকুলেটর পাশে রেখে দাও। এই সেট ফাংশন অধ্যায়ের যে প্রথম যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অংশটি হচ্ছে বিভিন্ন সংখ্যা সম্পর্কে খুব ভালো জানা। আমি যেভাবে যেখান থেকে শুরু করার প্রয়োজন আমি এখান থেকে শুরু করতেছি। তাহলে আমার মানে পাঠের আলোচনা শুরু হলো। প্রথমেই তোমাকে এই সেট, এখানে কিন্তু দুইটি অধ্যায়, সেট নিয়ে আছে আমাদের 2.1 আর ফাংশন দ্বারা আছে 2.2। বুঝতে পেরেছি? সেট কিন্তু টোটালি আলাদা একটা বিষয়, ফাংশন একটা আলাদা বিষয়। এই দুইটি অধ্যায় মিলিয়ে আমাদের একটা সৃজনশীল প্রশ্ন করা হবে। যেহেতু প্রথম অধ্যায়টি হচ্ছে 2.1 সেটের অংশ, তাই আমাদেরকে সেট বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করতে হবে। এই সেটের যে অঙ্কগুলো আছে বা গাণিতিক সমস্যাগুলো আছে, এই গাণিতিক সমস্যাগুলো যদি আমরা বুঝে বুঝে মানে অঙ্কগুলো করতে চাই বা জেনে করতে যাই, তাহলে অবশ্যই তোমাকে যে বিষয়গুলো খুব ভালোভাবে জানতে হবে সেই বিষয়গুলো আমি এখানে লিখতেছি। প্রথমে হচ্ছে বিভিন্ন সংখ্যা। বিভিন্ন সংখ্যা, তোমাকে বিভিন্ন সংখ্যা সম্পর্কে অনেক ভালো ধারণা থাকতে হবে। আর 2 নম্বর হচ্ছে শর্ত। তোমাকে শর্ত সম্বন্ধে খুব ভালো একটা মানে শর্তগুলো ভালো জানতে হবে, ভালোভাবে বুঝতে হবে। আর 3 নম্বর হচ্ছে বিভিন্ন প্রতীক, বিভিন্ন প্রতীকের কাজ, প্রতীক অথবা চিহ্ন, বিভিন্ন প্রতীক অথবা চিহ্ন। এই 3টা বিষয় তোমাকে প্রথমেই ভালোভাবে ধারণা নিতে হবে। এটা তোমার প্রাথমিক বিষয়। এই প্রাথমিক বিষয়গুলো যদি তুমি খুব ভালো পারো, জানো, তাহলে তোমার পক্ষে সেটের অঙ্ক ইনশাল্লাহ কোনো বিষয় না, এই নিশ্চয়তা আমি তোমাকে দিতে পারি। আর যদি তুমি আমার কথা অনুসরণ করো, আমার দেখানো পথে তুমি চলো, তাহলে তো কোনো ইনশাল্লাহ ব্যাপারই না। ঠিক আছে? আমি এতটুকু আশ্বস্ত করতে পারি, কারণ আমি ম্যাথের যতটুকুই জানি আমি চেষ্টা করব সবটুকু তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে যে বিষয়টা বললাম বিভিন্ন সংখ্যা সম্পর্কে জানা। স্যার বিভিন্ন সংখ্যা আবার কি? এখানে আমরা আমাদের যে পাঠ্য বইটা আছে, এই বই যদি প্রথম অধ্যায়টি খুলি, আমরা এই প্রথম অধ্যায়ের মধ্যে দেখবা তোমাদের দ্বিতীয় পেজে মনে হয় কিছু সংখ্যা নিয়ে ধারণা দেওয়া আছে, একটা চক দেওয়া আছে। আমি যদি তোমাদের বইটি দেখাই, তোমরা একটু খুলে দেখতে পারো। এই যে দেখো 3 নম্বর পেজে, একটু সবাই খেয়াল করো, দেখতে পাচ্ছ কিনা? এই যে 3 নম্বর পেজে দেখো একটা চক দেওয়া আছে। ঠিক আছে? এই চকের মধ্যে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। সবগুলো সংখ্যা সম্পর্কে তোমার ধারণা রাখা অবশ্যই প্রয়োজন। তার মধ্যে কতগুলো সংখ্যা আছে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে সংখ্যাগুলো আমাদের ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে? আমাদের সেটের অধ্যায়ের ক্ষেত্রে কাজে লাগবে। এই সংখ্যাগুলো কি কি আমি একটু লিখে দিতেছি। 1 নম্বর হচ্ছে, আমি আচ্ছা একটু সাইড থেকে লিখি। ঠিক আছে? তোমরা মনে রাখবা এই 3টা বিষয় আমাদের জানতে হবে প্রাথমিকভাবে। 1 নম্বর হচ্ছে পূর্ণ সংখ্যা, 2 নম্বর স্বাভাবিক সংখ্যা, 3 নম্বর হচ্ছে বাস্তব সংখ্যা, 4 নম্বর হচ্ছে জোড় সংখ্যা, 5 নম্বর বিজোড় সংখ্যা, 6 নম্বর গুণনীয়ক, আর 7 নম্বর গুণিতক, আর 8 নম্বর হচ্ছে মৌলিক। এ হচ্ছে 8টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংখ্যা। আচ্ছা, আমার লেখাগুলো কি স্পষ্ট কিনা? ঠিক আছে? আমি তো আসলে বুঝতেছি না। এখন আমার লেখা যদি আবার না বুঝতে পারো অথবা যদি ক্লিয়ার না থাকে তাহলে তো প্রবলেম। তাই যারা যারা আমরা দেখতেছি আমরা একটু জানিয়ে দেই যে লেখাগুলো স্পষ্ট কিনা।
যারা যারা দেখতেছি আমরা একটু কাইন্ডলি জানিয়ে দিই যে আমার লেখাগুলো স্পষ্ট কিনা, মানে মানে বোঝা যাচ্ছে কিনা, বড় আকারে আছে কিনা নাকি অনেক ছোট। যদি ছোট হয় আমাকে আরো বড় করে লিখতে হবে, আর যদি দেখা যায় বা স্পষ্ট দেখা যায় তাহলে কোনো বিষয় না। আর কোন একটি শব্দ বুঝতে সমস্যা হলে আমাকে বললে আমি বলে দেবো। যেমন এখানে লেখার মধ্যে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, বাস্তব সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, গুণনীয়ক, গুণিতক আর হচ্ছে মৌলিক। এই 8টি সংখ্যা সম্পর্কে তোমাদের ভালো জানতে হবে। ইয়াসিন আরফাত দেখা যাচ্ছে স্যার, হ্যাঁ ধন্যবাদ। কারণ আমার লেখা যদি আমি স্পষ্ট করে না বোঝাতে পারে তাহলে তো ক্লাস নেওয়ার কোনো মানে হয় না। ক্লাসের ক্ষেত্রে কয়েকটা বিষয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তা হচ্ছে প্রথম হচ্ছে কথাগুলো স্পষ্ট কিনা, লেখাগুলো আলু ঠিক আছে কিনা বোর্ডের উপর, আর হচ্ছে লেখাগুলো স্পষ্ট কিনা। 3টা বিষয় সুন্দর হলে লাইভ ক্লাস সুন্দর হয়। বুঝতে পেরেছি, সবার জন্য ভালো হয়। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের 8টি সংখ্যা। আমি বিশ্বাস করি আমার যে শিক্ষার্থীরা আছে তারা এই 8টি সংখ্যার অনেকে অনেকগুলো সবগুলো পারে, আবার অনেকে মোটামুটি কয়েকটা পারে। এখন কে কোনটা পারি, কত নাম্বার পারি আমরা একটু লিখে দিই। এখন নাম্বার লিখলে হবে 1 2 3 4 5 6 7 8। দেখি আমরা যে আমার শিক্ষার্থীরা কোন কোন সংখ্যা সম্পর্কে খুব ভালো ধারণা আছে, একটু লিখে নিই যে আমরা কোন কোন সংখ্যাগুলো একটু ভালো পারি, একটু লিখে নিই আমরা। আচ্ছা, এখানে আমি প্রথম থেকে আলোচনা করি। প্রথমটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাটা হচ্ছে আসলে সংখ্যাটা কি আমরা একটু দেখি। পূর্ণ সংখ্যাটা কি হবে? পূর্ণ সংখ্যা হচ্ছে যে সংখ্যার কোনো অংশ নেই। সংখ্যাকারে যদি বলি যে সংখ্যার কোনো অংশ নেই তাকে কি সংখ্যা বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়। পূর্ণ মানে আমরা জানি আস্ত। যদি পূর্ণ সংখ্যার যদি পূর্ণ কথাটার যদি আরো একটা বাংলা সহজ বাংলা করি তা হচ্ছে আস্ত। যেমন এই যে কলমটি আমরা বলতে পারি কি এর একটি পরিপূর্ণ, ঠিক আছে কিনা? হ্যাঁ, যদি আমরা বলি এই যে স্কেলটি পরিপূর্ণ। আচ্ছা, স্কেলটাকে যদি আমি এদিকে ভেঙে ফেলি তাহলে কি আমরা কি এই স্কেলটাকে পরিপূর্ণ বলবো না, কিন্তু আমরা বলবো যে ভাঙ্গা অংশ। এই যে এই টুকরাটা এটাকে বলবো একটা টুকরা অথবা ভাঙ্গা অংশ বলবো, পরিপূর্ণ বলবো না। তো পরিপূর্ণ মানে হচ্ছে যার কোনো কি নেই, অংশ নেই। আর যার অংশ আছে তাকে আমরা কি বলবো? অবশ্য অন্য অনেক নাম আছে, নামে বলতে পারি। মনে করো আমি আরেকটা স্কেলের একটা অংশ এনে যদি আমি এখানে যদি লাগিয়ে দিই যে কোনো ভাবে, আচ্ছা আমরা কি এটাকে পরিপূর্ণ বলবো? আমরা কিন্তু পরিপূর্ণ বলবো না। আমরা কি বলবো? এটা একটা স্কেল, তার সাথে আরেকটা অংশ লাগানো আছে। বুঝতে পেরেছি? যে সবটা মিলিয়ে কিন্তু পরিপূর্ণ না। এই সে মূল বিষয়টা আমাদের। তাহলে আমরা পূর্ণ মানে হচ্ছে আস্ত জিনিস অথবা টোটাল জিনিসটা এখানে থাকবে। ঠিক একই রকম ভাবে পূর্ণ সংখ্যা মানে হচ্ছে টোটাল সংখ্যাটা এখানে থাকবে, তার সাথে কোনো অংশ থাকবে না, বা সে কোনো কারো কিছু অংশ হবে না। যেমন 1 একটি পরিপূর্ণ সংখ্যা, 2 একটি পূর্ণ সংখ্যা, 3 একটি পরিপূর্ণ সংখ্যা, 4 একটি পরিপূর্ণ সংখ্যা, এভাবে 100 একটি পরিপূর্ণ সংখ্যা, 500 একটি পরিপূর্ণ সংখ্যা, অথবা আমরা বলতে পারি মনে করো 780 একটি পরিপূর্ণ সংখ্যা, 920 একটি পরিপূর্ণ সংখ্যা। কিন্তু কেউ যদি বলে স্যার 1.5 এটা কি একটি পরিপূর্ণ সংখ্যা না, এটি কিন্তু পরিপূর্ণ সংখ্যা না। কেন না? এটা একটা পরিপূর্ণ সংখ্যা, কিন্তু তার সাথে একটা দশমিক সংখ্যা আছে। বুঝতে পেরেছি আমরা? তাহলে এটা পূর্ণ সংখ্যা নয় বা পরিপূর্ণ সংখ্যা নয়, বা আমরা বলতে পারি যে এটা এই সংখ্যাটি কোন একটা জিনিসকে পরিপূর্ণ বোঝাচ্ছে না। সহজ কথায় যে সংখ্যা দ্বারা কোন একটা জিনিসকে সম্পূর্ণ জিনিস বোঝায় ওইটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা উদাহরণ হিসেবে মনে রাখলে হবে, আমরা তাহলে এই যে উদাহরণগুলো লিখলাম এগুলো সবগুলো পূর্ণ সংখ্যার একটা উদাহরণ। আর পূর্ণ সংখ্যার মধ্যে আর একটা বিষয় আছে, পূর্ণ সংখ্যা কিন্তু ধনাত্মক হয়, ঋণাত্মক হয়। পূর্ণ সংখ্যা ধনাত্মক হবে, ঋণাত্মক হবে। ধনাত্মক মানে হচ্ছে যোগ, আর ঋণাত্মক মানে হচ্ছে বিয়োগ। যদি কোনো সংখ্যার আগে যদি বিয়োগ চিহ্ন থাকে তাকে বলে আমরা ঋণাত্মক সংখ্যা। যদি কোনো সংখ্যার আগে যদি প্লাস চিহ্ন থাকে তাকে বলে আমরা ধনাত্মক সংখ্যা। বুঝতে পেরেছি? তাহলে এখানে যদি আমরা 4-এর আগে যদি বিয়োগ চিহ্ন দিই, 2-এর আগে যদি বিয়োগ চিহ্ন দিই, এই 500-র আগে যদি বিয়োগ চিহ্ন দিই, এগুলো কি হবে? এগুলো পূর্ণ সংখ্যা হবে। বুঝতে পেরেছি? তাহলে এই হলো পূর্ণ সংখ্যার উদাহরণ। তাহলে যে সংখ্যা দ্বারা আমরা যে কোনো একটা জিনিস টোটালটাকে বুঝি বা সম্পূর্ণ অংশটাকে বুঝি তাকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা বলবো। বুঝতে পেরেছি? এগুলো পূর্ণ সংখ্যা। এবং পূর্ণ সংখ্যার উদাহরণ হলো এটা। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি আবারও বলতেছি, এই বিষয়টা মাথায় রাখবো। পূর্ণ সংখ্যা ধনাত্মক হবে, ঋণাত্মক হবে। ধনাত্মক মানে পজিটিভ প্লাস,
আর ঋণাত্মক মানে নেগেটিভ মানে মাইনাস, এই দুইটা চিহ্ন থাকতে পারে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তারপর আসতেছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্যর চেয়ে বড়, শূন্যের চেয়ে বড় পূর্ণ সংখ্যা, শূন্যর চেয়ে বড় পূর্ণ সংখ্যা যেগুলো, তাদেরকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এখানে একটু আগে পূর্ণ সংখ্যা নিয়ে যে কথা বলেছিলাম, ওই পূর্ণ সংখ্যাগুলো যেগুলো শূন্যর চেয়ে বড় তাদেরকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে শূন্যর চেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কোনগুলো আছে? যেমন 1, তারপর আছে কত 2, তারপর আছে 3, তারপর আছে 4, তারপরে 5, এভাবে কিন্তু আমরা অসীম পর্যন্ত লিখতে পারি। তাহলে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে বলা হয় কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। আচ্ছা স্যার, শূন্য কি হবে না? স্পষ্ট দেখো, তার সংজ্ঞায় কিন্তু বলা আছে বা তার পরিচিতিতে বলা আছে শূন্যর চেয়ে বড়। যে শূন্যর চেয়ে বড় বলছে, শূন্য সহ বলে নাই, যে শূন্যর চেয়ে বড় বলছে তাই শূন্য হবে না, শূন্যটা বাতিল যাবে। বুঝতে পেরেছি? তাহলে শূন্যর চেয়ে বড় যে সংখ্যাগুলো আছে, কোন সংখ্যা? পূর্ণ সংখ্যাগুলো আছে, তাদেরকে আমরা কি সংখ্যা বলবো? স্বাভাবিক সংখ্যা বলবো। এই হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে আমি একটু উদাহরণগুলো লিখে নেই। উদাহরণগুলো যদি লিখি তাহলে তোমাদের মনে থাকবে। তাহলে স্বাভাবিক সংখ্যার উদাহরণ হচ্ছে কত? 1, 2, 3, 4, 5 ডট ডট, এই অসীম পর্যন্ত কিন্তু আমরা কিন্তু বলতে পারতেছি না কোথায় গিয়ে শেষ হবে। তারপর আসতেছে আমাদের বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মানে পৃথিবীতে যত সংখ্যা আছে সকল সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। পৃথিবীর সকল সংখ্যা, পৃথিবীর সকল সংখ্যা, এই পর্যন্ত পৃথিবীতে যত সংখ্যা আছে বা আবিষ্কৃত হয়েছে, এই সকল সংখ্যাকে কি সংখ্যা বলা হয়? বাস্তব সংখ্যা বলা হয়। বুঝতে পেরেছি? যে কোনো সংখ্যা, তোমাকে যে কোনো লোক যদি বলে বা যে কেউ যদি বলে এটা কি সংখ্যা, তুমি একটা উত্তর সঠিক দিতে পারবে, তা তুমি বলতে পারবে কি? বাস্তব সংখ্যা। এটা কিন্তু সঠিক। এই যে এটা একটি বাস্তব সংখ্যা, এটা একটি বাস্তব সংখ্যা, এটা একটি বাস্তব সংখ্যা। আমি দশমিক সংখ্যা লিখলে এটা বাস্তব সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা লিখলে সেও বাস্তব সংখ্যা, মূলদীয় সংখ্যা লিখলে সেও বাস্তব সংখ্যা, অমূলদীয় ভগ্নাংশ সংখ্যা লিখলে সেও বাস্তব সংখ্যা। বুঝতে পেরেছি? তাহলে একটা কমন একটা উত্তর, সঠিক উত্তর হচ্ছে কি সংখ্যা? বাস্তব সংখ্যা। তারপরে আমাদের আসতেছে জোড় সংখ্যা। তা আমি আশা করি আমাদের যে সকল শিক্ষার্থীরা আমার ভিডিওটি দেখতেছো বা লাইভটি দেখতেছো তারা সবাই জোড় সংখ্যাটি পারি। কারণ জোড় সংখ্যাটি কিন্তু আমরা সংখ্যার শুরুর সংখ্যা হিসেবে জোড় সংখ্যাটা আমরা চিনি। আমরা ক্লাস প্রাইমারি লেভেলে আমরা কি পড়েছিলাম? যে সকল সংখ্যার একক স্থানে অথবা সর্ব ডানে 0, 2, 4, 6, 8 এই 5টি অঙ্ক থাকবে। কোনো সংখ্যার একক স্থানে অথবা সর্ব ডানে যদি 0 থাকে, 2 থাকে, 4 থাকে, 6 থাকে অথবা 8 থাকে, তখন আমরা ওই সংখ্যাটিকে কি সংখ্যা বলবো? জোড় সংখ্যা বলবো। বুঝতে পারছি? তাহলে এই 5টা অঙ্ক মনে রাখতে হবে। এই 5টা অঙ্ক দ্বারা জোড় সংখ্যা আমরা নির্ধারণ করতে পারি। তারপরে আসতেছে বিজোড় সংখ্যা। ঠিক একই রকম ভাবে কোনো একটি সংখ্যার একক স্থানে যদি বা সর্বডানে যদি 1, 3, 5, 7, 9 এই 5টি অঙ্ক থাকে, তাহলে আমরা ওই সংখ্যাটিকে কি সংখ্যা বলবো? বিজোড় সংখ্যা বলবো। আমি আশা করি আমরা এই দুটি সংখ্যা খুব ভালো পারি। তারপর আসতেছে গুণনীয়ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে সংখ্যাটি আমরা সবাই ভুল করি। আমার অনেক শিক্ষার্থীরা আছে এই অধ্যায়ের ক্ষেত্রে তারা এই গুণনীয়ক সংখ্যাটিকে তারা ভালোভাবে জানতে পারে না, ভালোভাবে বুঝতে পারে না, যার কারণে তারা এই গুণনীয়ক সংখ্যায় তারা পেস্ট লাগিয়ে দেয়, যার কারণে তাদের অঙ্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। এই গুণনীয়ক সংখ্যাটি ভালোভাবে চিনতে হবে। বিষয়টা কিন্তু খুবই সাধারণ একটা জিনিস, মানে খুবই কঠিন কোনো বিষয় না, কিন্তু সময় প্রয়োজন। এই সংখ্যাগুলো বের করার জন্য বা গুণনীয়ক চেনার জন্য শুধু সময়টা দরকার। এটা অসাধ্য কোনো বিষয় না যে আমি পারবো না, এমন না। অবশ্যই আমরা যারাই আমার আজকের আলোচনাটাকে শুনবো, যদি আজকের আগে যদি আমি না পারি, আজকের আলোচনাটাকে যদি মনোযোগ সহকারে শুনি, তাহলে গুণনীয়ক কি আমরা খুব সহজে বলতে পারবো। গুণনীয়ক মানে হচ্ছে আমাকে যে কোনো একটি সংখ্যার কথা বলতে হবে, যে তার গুণনীয়ক সংখ্যা নির্ণয় করো। গুণনীয়ক কিন্তু এমনিতেই কোনো সংখ্যা না। আমি যে কোনো একটা সংখ্যাকে বলতে পারবো না সে গুণনীয়ক। মানে আমাকে যদি কেউ বলে আপনি একটা গুণনীয়কের উদাহরণ দেন, আমি কিন্তু এভাবে বলতে পারবো না যে 20 গুণনীয়ক, আমি বলতে পারবো না যে 10 গুণনীয়ক, আমি বলতে পারবো না 7 গুণনীয়ক, আমি বলতে পারবো না 13 গুণনীয়ক। বুঝতে পারছি? এই যে আমি সংখ্যাগুলো লিখেছি, এই প্রত্যেকটাকে কিন্তু আমি ইচ্ছা করলে গুণনীয়ক বলতে পারবো না। আমাকে যদি কেউ বলে আপনি গুণনীয়কের একটা উদাহরণ দেন, যেমন এর আগে আমরা কিন্তু যদি আমাকে কেউ যদি বলতো পূর্ণ সংখ্যার একটা উদাহরণ দাও, আমি যদি বলতাম 1 সঠিক, আমাকে অন্য সংখ্যা বলার প্রয়োজন নাই। আমাকে যদি কেউ বলে স্বাভাবিক সংখ্যার উদাহরণ দেন, আমি যদি বলতাম 3 সঠিক, আমাকে
অন্য কোনো সংখ্যার উদাহরণ দেওয়ার কোনো প্রয়োজন না, আমি যে কোনো একটা সংখ্যা বলতে পারতেছি। আমাকে যদি কেউ বলতো বাস্তব সংখ্যা, আমি যে কোনো একটা সংখ্যা বললেই হয়ে যাবে। আমাকে যদি বলতো জোড় সংখ্যা, আমি যে কোনো একটা সংখ্যা বলতে পারি, শুধুমাত্র তার একক স্থানে আমি 5টা অঙ্ক রাখলেই হবে। মানে আমি যদি বলি 18, এটা একটা জোড় সংখ্যা। আমি যদি বলি 50, এটি একটি জোড় সংখ্যা। আমি যদি বলি 58, 56, এটি একটি জোড় সংখ্যা। দেখো আমি কিন্তু একটি সংখ্যা দ্বারা আমি তাকে নির্ধারণ করতে পারতেছি বা তার উদাহরণটা দিতে পারতেছি। ঠিক একই রকম ভাবে বেজোড়ের ক্ষেত্রে আমি যদি বলি 17 একটি বেজোড় সংখ্যা, সঠিক। 9 একটি বেজোড় সংখ্যা, তারপরে 15 একটি বেজোড় সংখ্যা, সবগুলো সঠিক। আমি কিন্তু উদাহরণ দিতে পারতেছি। কিন্তু যখনই আমাকে বলবে গুণনীয়ক, আর কেউ যদি আমাকে বলে এইভাবে গুণনীয়কের একটা উদাহরণ দেন, তাহলে আমি কিন্তু কোন একটি সংখ্যা দ্বারা তাকে আমি বলতে পারতেছি না। তখন আমাকে আমাকে কি করতে হবে, যে আমাকে প্রশ্ন করছে তাকে আমাকে বলতে হবে, তাকে আমি প্রশ্ন করতে হবে যে কোন সংখ্যার গুণনীয়ক। যিনি প্রশ্ন করবেন আমাকে, প্রশ্নকারী আমাকে একটি সংখ্যা বলে দিতে হবে, ওই সংখ্যার গুণনীয়ক গুলো বলো। আর আমি যদি পারি, তাহলে আমি ওনাকে একটি সংখ্যার উদাহরণ হিসেবে ওনাকে বলতে পারি যে এই সংখ্যার গুণনীয়ক হবে এইগুলো। বুঝতে পারছি আমরা? একটি সংখ্যা দ্বারা গুণনীয়ক বলা যায় না। তাহলে গুণনীয়ক বের করার জন্য তোমাকে অবশ্যই কোনো একটি সংখ্যার কথা উল্লেখ করা থাকবে। তাহলে কিভাবে প্রশ্নটা থাকতে পারে? গুণনীয়কের ক্ষেত্রে তোমাকে বলবে যে 20-এর গুণনীয়ক, মনে করো গুণনীয়ক 20-এর গুণনীয়ক। অথবা তোমাকে বলতে পারে 12-এর গুণনীয়ক, 12-এর গুণনীয়ক। এইভাবে একটা নির্দিষ্ট সংখ্যার কথা তোমাকে বলে দিবে। এমন না যে তোমাকে নিজেই একটা উদাহরণ দিতে হবে যে এত একটি গুণনীয়ক সংখ্যা, না। তোমাকে অবশ্যই প্রশ্নে একটা সংখ্যার কথা বলবে, অথবা যিনি প্রশ্নকারী তোমাকে একটি সংখ্যার কথা বলবে তার গুণনীয়ক বের করো। এই হচ্ছে বিষয়টা আমাদের। তাহলে আমাকে যদি প্রশ্ন করে যে 20-এর গুণনীয়ক, তাহলে গুণনীয়ক বিষয়টা কি আমি এখন আলোচনা করে নেই। গুণনীয়ক হচ্ছে এই যে 20-এর গুণনীয়ক বলল, এই 20 সংখ্যাটিকে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় সেই সকল সংখ্যাকে 20-এর গুণনীয়ক বলা হবে। আমার কথাটাই তোমাকে বুঝতে হবে এবং তোমাকে এই কথাটা তোমার মাথায় রাখতে হবে, তাহলে তুমি গুণনীয়ক বের করতে পারবা। আমি কিন্তু প্রথমে এটাই বলছি, জিনিসটা খুবই সহজ, শুধু মনোযোগের ব্যাপার। 20-এর গুণনীয়ক যদি বলে বা যে কোনো সংখ্যার গুণনীয়ক যদি বলে, তাহলে ওই সংখ্যার গুণনীয়ক বের করার কৌশলটা কি? কৌশল হচ্ছে এটা, যে সংখ্যা বলবে ওই সংখ্যাটিকে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়। স্যার নিঃশেষে বিভাজ্য কি? বিভাজ্য মানে ভাগ করা। নিঃশেষে বিভাজ্য মানে কি? যে ভাগের ভাগশেষ কি হয়? শূন্য হয়। যেমন আমি একটু পাশেই লিখি, আমি এখানে আমি একটু মুছে দিই এটা, ঠিক আছে? মুছে দিতেছি তোমাদের সুবিধার জন্য। মনে করো আমাকে বললো 3 দ্বারা আপনি 18-কে ভাগ করেন। আমি কত লিখতে পারছি? 3 6 কত? 18। তাহলে ভাগশেষ কত আসলো? শূন্য আসলো। আচ্ছা, এখন আমাকে যদি বলে 3 দ্বারা আপনি 20-কে ভাগ করেন, তাহলে কত লিখবো? 3 6 কত? 18, 2। আচ্ছা, এখানে কি ভাগশেষ কি শূন্য? শূন্য না। তাহলে এটাকে বলা হয় নিঃশেষে বিভাজ্য, এটাকে বলা হয় শুধু বিভাজ্য। বুঝতে পারছি? এটা হচ্ছে শুধু বিভাজ্য, এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য। মানে আমরা বলি না নিঃস্ব হয়ে যাওয়া, একটা শব্দ আছে কিনা? আমরা কেউ যখন টাকা পয়সা সব হারিয়ে ফেলে, ঘর বাড়ি যখন নদীতে ভেঙে যায়, তখন আমরা কি বলি? নিঃস্ব হয়ে যাওয়া বলি না? নিঃস্ব। এখন নিঃস্ব দ্বারা কি বোঝাচ্ছে? তার কিছুই নাই, সব শেষ হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে নিঃশেষে বিভাজ্য মানে হচ্ছে তার ভাগশেষটা কি হবে? শূন্য হবে। যদি ভাগশেষটা শূন্য হয়, যদি ভাগশেষটা শূন্য হয়, তাহলে আমরা তাকে বলি নিঃশেষে বিভাজ্য। ভাগশেষ যদি শূন্য না হয়, তখন তাকে বলি বিভাজ্য। এই সে পার্থক্যটা। তাহলে আমার শর্ত কিন্তু এটাই, 20-এর গুণনীয়ক হবে কি? কোনগুলো? যে সংখ্যা দ্বারা 20-কে ভাগ করলে ভাগশেষ হবে নিঃশেষে বিভাজ্য, ওই সংখ্যাগুলো হবে 20-এর গুণনীয়ক। বুঝতে পেরেছি কিনা? তাহলে আমরা 20-কে 1 দ্বারা ভাগ করতে পারি কিনা? পারি। তাহলে 1 হচ্ছে 20-এর গুণনীয়ক। 2 দ্বারা 20-কে ভাগ করতে পারি কিনা? নিঃশেষে বিভাজ্য করতে পারি। তাহলে 2 হচ্ছে 20-এর গুণনীয়ক। আমরা 3 দ্বারা কি 20-কে ভাগ করতে পারি? এই যে একটু আগে ভাগ করলাম, বলতো আমরা কি ভাগশেষ শূন্য আনতে পারছি? নিঃশেষে ভাগ করা গেছে? করা যায় নাই, তাহলে 3 কিন্তু হবে না। 4 দ্বারা করতে পারি কিনা? অবশ্যই করা যায়, তাহলে 4 হবে।
তার গুণনীয়ক। 5 দ্বারা করা যায় কিনা? 5 দ্বারা করা যায়, তাহলে 5 হবে গুণনীয়ক। 6, 7, 8, 9 দ্বারা ভাগ করা যাবে না, নিঃশেষে ভাগ করা যাবে না, কিন্তু 10 দ্বারা করা যায়। তাই 10 হচ্ছে তার কি গুণনীয়ক। আর হচ্ছে কি 20কে 20 দ্বারা ভাগ করা যায়, 20 হচ্ছে তার গুণনীয়ক। তাহলে দেখো এই যে 20 সংখ্যাটিকে এই সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, তাহলে এই 20কে 20-এর গুণনীয়ক বলা হবে এই সকল সংখ্যাকে। বুঝতে পারছি কিনা? তাহলে যে সকল সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যায় সেই সকল সংখ্যাকে গুণনীয়ক বলা হয়, ওই সংখ্যার গুণনীয়ক বলা হয়। সংজ্ঞা যদি তোমাকে লিখতে বলে ক নাম্বারে, অথবা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যদি আমাদের প্রশ্ন আসে যে গুণনীয়ক কাকে বলে, তখন আমরা উত্তরটা এইভাবে লিখবো, কোন সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় সেই সকল সংখ্যাকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। বুঝতে পারছি? তাহলে আমরা এই সংজ্ঞাটা আমরা একটু মনে রাখবো। মুস্ত রাখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট তুমি কথাগুলো দেখো, কথার সাথে আমার কাজের মিল আছে কিনা। কথার কাজ যদি তুমি মিলাতে পারো তাহলে তোমার মনে রাখা কোনো বিষয় না। আর যদি প্রথমে মুছতে চলে যাও তাহলে কিন্তু তোমার জন্য খুবই বিপদ। এই জন্য আমি যে কোনো ক্লাসে যদি আমি যাই, অন্য টিচারদের ক্লাসে যদি আমি যাই, প্রক্সি হিসেবে যাই, আমি কিন্তু একটা কথা বারবার বলি, বাংলা ক্লাস হোক, ইসলাম শিক্ষা ক্লাস হোক, কৃষি ক্লাস হোক, রাষ্ট্রবিজ্ঞান ক্লাস হোক, আমি কিন্তু একটা কথা বারবার বলি, দেখো কোনো একটা বিষয় মুহূর্তের বিষয় না। মুহূর্ত যারা করে তারা বিপদে পড়ে, ঠিক আছে? তার পরিশ্রম বেশি হয়, তারা বেশি পরিশ্রম করেও তারা রেজাল্ট খারাপ করে, তারা ভালো রেজাল্ট করতে পারে না। তাহলে স্যার আমি কি করবো স্যার? তুমি দেখো বাংলা কিন্তু একটা ঘটনা আছে, বাংলা কবি বলো বা লেখক বলো, কোনো একটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু লিখতেছে। তুমি ওই বিষয়টা নিয়ে তুমি একটু চিন্তা করো, ওই বিষয়টা তুমি ভালোভাবে জেনে যাও, তুমি যে কোনো প্রশ্ন উত্তর দিতে পারবা। তোমার সমাজ বিজ্ঞান দেখো, যে কোনো একটা বিষয়ের উপর কেন্দ্র করে কিন্তু লেখা হয়, তাহলে তুমি ওই বিষয়টা নিয়ে তুমি একটু চিন্তা করো, ওই বিষয়টা ভালোভাবে জেনে যাও, তাহলে তো তোমার যে কোনো প্রশ্ন উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। বুঝতে পারছি কিনা? তাহলে এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, কতগুলো বিষয় আছে, যেমন সূত্র অথবা বিভিন্ন নাম, নির্দিষ্ট নাম, সাল, ওই সালে ওই ঘটনা ঘটছে, ওই বিষয়গুলো তোমাকে একটু মুস্ত রাখতে হবে। কিন্তু আমরা ফার্স্ট টু লাস্ট মুস্ত করব বাংলা, সমাজ বিজ্ঞান, তারপর হচ্ছে সাধারণ বিজ্ঞান, কৃষি শিক্ষা, ইসলাম শিক্ষা। আসলে এটা সঠিক না, এটা একটা ভুল একটা প্রসেস, এটা আমরা কখনো অনুসরণ করব না। ছোটখাটো তত্ত্বগুলো মুস্ত রাখতে পারি, কিন্তু বিশাল তত্ত্বগুলো কিন্তু মুস্ত রাখা যায় না, এগুলো পণ্ডশ্রম হয়। তাই আমার একটা অনুরোধ থাকবে, তোমরা বিষয়বস্তুটাকে ভালোভাবে চিনো, তারপরে তোমরা একটু যদি নিজেরা যদি এই বিষয়ে চিন্তা করো তাহলে তোমরা খুব সুন্দর লিখতে পারবা। আর গণিত তো টোটালটাই বুঝে নেওয়ার জিনিস, এখন তো মুস্ত জিনিস না, তাই এখানে কখনোই মুস্ত করবা না। তাহলে গুণনীয়ক মানে কি বলতো? কোন সংখ্যার গুণনীয়ক মানে হচ্ছে এই সংখ্যাটিকে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় ওই সংখ্যাগুলো হবে এই সংখ্যার গুণনীয়ক। আচ্ছা, আমি একটি উদাহরণ দিই। আচ্ছা, তোমরা এখন বের করে ফেলো, আমি ছোট একটা সংখ্যা দিচ্ছি, তোমরা বের করে ফেলো 16 এর গুণনীয়ক। এই 16 সংখ্যাটির গুণনীয়ক কি কি হবে তোমরা একটু লিখে ফেলো কমেন্ট বক্সে। যারা যারা আমার ভিডিও দেখতেছো, যে সকল শিক্ষার্থীরা, তুমি যে কোনো ক্লাসের হোক না কেন, তুমি লিখে ফেলো 16 এর গুণনীয়ক কি কি। যারা আমার ভিডিওটি লাইভে দেখতেছি, আমি যখন কোনো একটি প্রশ্ন করি, তোমার উত্তর ভুল হতে পারে, কোনো বিষয় না। কে কি ভাবলো, কে কি বললো, এটা তোমার দেখার বিষয় না। ক্লাসে হোক, বাড়িতে হোক, রাস্তায় হোক, যেখানেই হোক, তুমি উত্তর দেওয়ার চেষ্টা করবা। উত্তরটা ভুল হলে এটা তোমার জন্য ভালো। কেন ভালো? তখন তুমি সঠিকটা জানার একটা আগ্রহ সৃষ্টি হবে। এই জন্য আমাদের ভুল করতে হয় প্রথমে, ঠিক আছে? এই জন্য আমরা ভুল হবে, কে কি মনে করবে, এগুলো ভেবে আমি কোনো কাজ করব না। আমি যা জানি আমি আমার জানাটাকে প্রকাশ করব। যিনি ভালো জানেন আমার জানাটাকে, যদি কোনো ভুল থাকে উনি আমাকে ভুলটা ধরিয়ে দিয়ে সঠিকটা জেনে দেবে। এটা হচ্ছে সিস্টেম, ঠিক আছে? যে কোনো ক্ষেত্রে, যে কোনো কিছু শেখার ক্ষেত্রে এটাই সিস্টেম।
এর বাইরেও আসলে কোনো সিস্টেম নাই। এই জন্য আমরা অধিকাংশরাই আমরা ব্যর্থ হয়ে যাই এই একটা কারণে, আমরা আমাদের যে মনে যে বিষয়টা আসে আমরা এই বিষয়টা প্রকাশ করি না লজ্জার কারণে, ঠিক আছে? এই জন্য আমরা ভালো করতে পারি না। এই জন্য আমরা যারা যারা এই 16-এর গুণনীয়ক কোনগুলো হবে একটু চেষ্টা করতেছি খাতা কলমে আমরা একটু লিখে স্যারকে জানিয়ে দেই, স্যার 16-এর গুণনীয়ক এইগুলো হবে। অবশ্যই এখানে কিছু স্টুডেন্ট হলেও তোমরা দেখতেছো, তোমাদের কাছে কিন্তু এটা রইলেও তোমরা একটু জানিয়ে দাও, চেষ্টা করো, ঠিক আছে? এখানে ইয়াসিন আরাফাত লিখেছে 1, 4, 8, 16। এই যে সে চেষ্টা করেছে, তাকে ধন্যবাদ। চেষ্টা যারা করে তারাই ভালো করে। এভাবে আমরা অন্য যারা দেখতেছি আমরা একটু জানিয়ে দিতে পারি যে আমাদের 16-এর গুণনীয়ক কোনগুলো হবে। হ্যাঁ, আমি আরো কয়েকজনের উত্তর নেওয়ার চেষ্টা করতেছি, তারা দেখি কি বলে, তারপর আমি আলোচনা করে জানিয়ে দেব এবং তোমরা মিলিয়ে নিবা, ঠিক আছে? তারপরে ফয়সাল হোসেন, ফয়সাল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, তুমি কি ভালো আছো? নিজামুদ্দিন স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার সবসময় স্যার ভালোবাসা দিবেন স্যার। আপনাকে স্যার ধন্যবাদ কমেন্টস করার জন্য। রাসেল লেখছে 1, 4, 8, 16। খাইরুল বাশার শাওন 1, 2, 4, 8, 16। এই তো আমরা চেষ্টা করতেছি, এটি অনেক বড় বিষয়। যারা যারা আমরা ভিডিওটি দেখতেছি যদি আমরা শেয়ার করে দিই তাহলে অন্যরাও যুক্ত হতে পারবে। আমরা এই বিষয়টা একটু খেয়াল করি। আচ্ছা, এখন আমি বলে দিই আমাদের শর্তটা কি ছিল। আমাদের শর্তটা ছিল গুণনীয়ক বের করা, যে সকল সংখ্যা দ্বারা এই সংখ্যাটিকে নিঃশেষে বিভাজ্য করা যাবে ওই সংখ্যাগুলোই হবে গুণনীয়ক, ঠিক আছে না? আচ্ছা, তাহলে দেখি আমরা এখানে যারা যারা তোমরা লিখেছো তোমাদের প্রত্যেকের উদাহরণ ঠিক আছে, কিন্তু কয়েকজন ভুল করছি আমরা, কয়েকজন এটা হয় নাই। হ্যাঁ, কেন হয় নাই আমরা এটাই আলোচনা করতেছি। তাহলে আমার আলোচনা শোনো, তোমাদের কাজে লাগবে। তাহলে 1 দ্বারা ভাগ করা যায় কিনা নিঃশেষে? অবশ্যই করা যায়। 1 দ্বারা সবাইকে করা যায়, তাই 1 তোমরা প্রথমে লিখে ফেলবা, ঠিক আছে? তারপরে 2 দ্বারা করা যায় কিনা? 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, 2। 3 দ্বারা করা যায় কিনা? 3 দ্বারা করা যায় না, হবে না। 4 দ্বারা করা যায় কিনা? 4 দ্বারা করা যায়, তাহলে 4। 5 দ্বারা করা যায় কিনা? করা যায় না। 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারি না। 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, তাহলে 8। তারপর 9, 10, 11, 12, 13, 14, 15 এগুলো দ্বারা করা যাবে না, কিন্তু 16 দ্বারা করা যাবে। 16 দ্বারা করা যাবে। 2টা সংখ্যা কিন্তু কমন থাকে, একটা 1 আর একটা ওই সংখ্যাটা, ঠিক আছে? এই 2টা সংখ্যা দ্বারা তা অবশ্যই করা যাবে। তাহলে এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে অনেকে কিন্তু এখানে 2 লেখে নাই, ঠিক আছে? এই একটা বিষয় মনে রাখতে হবে। এই জন্যই আসলে আমি তোমাদেরকে করতে দিয়েছি, কারণ তোমরা যখন করবা তখন তোমাদের ওই যে যা বুঝতে পারছো তোমরা তাই অ্যাপ্লাই করবা। তখন যদি কোনো গ্যাপ রয়ে যায় আমার আলোচনার ক্ষেত্রে এই গ্যাপটা পূরণ হয়ে যাবে। গুণনীয়কের ক্ষেত্রে মনে রাখবা একটা সংখ্যাও তুমি বাদ দিতে পারবা না। যারা যারা 2 বাদ দিয়ে লিখেছো 1, 4, 8, 16 তাদেরটা সঠিক হয় নাই। কেন হয় নাই? কারণ তারা 2 লেখে নাই। গুণনীয়ক লেখার সময় এই বিষয়টা আমাদের খুবই সতর্ক থাকতে হবে এই বিষয়ে, যে কোনো একটি সংখ্যাও বাদ দেওয়া যাবে না। যারা যারা গুণনীয়ক সবাইকেই খুঁজে বের করতে হবে। তাই এই গুণনীয়ক লিখতে গিয়ে অনেকে ভুল করে, এই গুণনীয়কের অঙ্কগুলো অনেকের হয় না। আমি কিন্তু প্রথমেই এই কথা বলছিলাম যখন গুণনীয়ক আলোচনা শুরু করি, যে গুণনীয়কের ক্ষেত্রে আমাদের অধিকাংশ শিক্ষার্থীরাই ভুল করে। গুণনীয়কের অঙ্কগুলো আসলে তারা পারে না, পেস লাগিয়ে দেয়। এই সে মূল বিষয়টা, বুঝতে পারছি? তাহলে এই বিষয়টা আমরা সতর্ক থাকবো। আমি কিন্তু আবার বলছি, এই একটা বিষয় আমরা যখন কোনো গুণনীয়কের অঙ্ক পাবো মাথায় রাখবো, স্যার বলছিলেন যে সকল গুণনীয়ক সংখ্যা লিখতে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। এই জন্য আমি একটা সিস্টেম অনুসরণ করি। সিস্টেমটা কি? যে তোমরা যখন গুণনীয়ক বের করবা তোমরা এইভাবে বের করবা। তোমরা সংখ্যাটাকে লিখবা রাফ খাতায়, তারপরে এবার একটা দাগ দিবা, ঠিক আছে? সংখ্যার নিচে একটা দাগ দিবা একটু বড় করে। দাগ দিয়ে 1 দিয়ে তো অবশ্যই ভাগ করা যাবে। এই পাশে লিখবা যা দিয়ে ভাগ করতেছো, আর এই পাশে লিখবা যে ভাগফলটা পাচ্ছ। 1 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়? 16। তুমি এই পাশে 16 লেখো। দেখো 2 পাশে লিখতেছি আমরা। এখানে যা লিখতেছি, যা দিয়ে ভাগ করতেছি তাকে লিখবো, আর এখানে হচ্ছে তার ভাগফলটা লিখবো। তারপর 2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কত আসে? 8 আসে কিনা? আসে। 3 দিয়ে ভাগ করলে কিন্তু ভাগশেষ হয়, নিঃশেষে বিভাজ্য হয় না, তাই লিখবো না। 4 দিয়ে ভাগ করলে কত হয়? কত? 2 নাকি? আর সরি 4, এই যে 4।
যখনই এই দুই পাশের সংখ্যা কাছাকাছি চলে আসবে, কাছাকাছি অথবা সমান হয়ে যাবে, তোমার ভাগ করা তুমি থামিয়ে দাও। তাহলে এখানে যে সংখ্যাগুলো তুমি পাবা এইগুলোই হচ্ছে তোমার কি গুণনীয়ক। তাহলে আমরা কি পেলাম? 1 2 4 8 16। কোনো সংখ্যাকে ডাবল লেখা যাবে না। তাহলে 1 2 4 8 16 দেখো তো পেয়েছি কিনা আমরা? এই যে আমরা এর আগে লিখেছিলাম কি 1 2 4 8 16। বুঝতে পেরেছি? এই হচ্ছে বিষয়টা। তাহলে তোমরা আমি একটু একটু বড় সংখ্যা দিই তো, দেখি তোমরা পারো কিনা। তোমরা এই 24-এর গুণনীয়কগুলো লিখে ফেলো তো। এখন আশা করি এখন আর কারো ভুল হবে না। ফয়সাল হোসেন লিখেছে 1 2 3 4 6 8 12 24। আচ্ছা, আমরা একটু পরে আমি চেক করব। আর অন্যরা পারতেছি কিনা লিখে ফেলো। যারা যারা ভিডিওটি দেখতেছো তোমরা ট্রাই করো। আমি আবার বলি, তোমরা নিজেরা চেষ্টা করো, খাতায় লেখো, তারপরে স্যারকে একটু জানিয়ে দাও। ভুল হতেই পারে, ভুলের বিষয়টা তো আমি বললামই। ভুল নিয়ে যারা তোমার সাথে মজা করবে মনে রাখবা তারা আসলে মানুষের পর্যায়ে পড়ে না, ঠিক আছে? আর আমরা যারা ভালো আছি বা যারা ভালো পারি অথবা আমরা যারা দেখতেছি, আমাদের সামনে যদি কেউ ভুল করে তাকে আপনি উৎসাহিত করবেন, কখনোই তাকে নিয়ে ওই ভুলের বিষয়টা নিয়ে মজা করবেন না। কারণ আমরা কিন্তু সবাই কোথাও না কোথাও ভুল করি। এই ভুল, আপনার ভুলটা নিয়ে যদি কেউ মজা করে তাহলে আপনার কি কেমন লাগবে? ঠিক আছে? তাহলে আমার একটা পরামর্শ রইল বা একটা উপদেশও বলতে পারেন, যে কোনো ক্ষেত্রে যখন একটা মানুষ শিখতে গিয়ে ভুল করে তার এই ভুলটা নিয়ে মজা করতে নেই, তাকে উৎসাহিত করা, তাকে বলা হ্যাঁ তুমি পারবা, ঠিক আছে? বা যে কোনোভাবে সে যেভাবে উৎসাহিত হতে চায় বা আপনি যেভাবে ভালো তাকে উৎসাহিত করতে পারেন, উৎসাহিত করা। বুঝতে পারছি? তাহলে আমি একটু জানিয়ে দিই, উত্তরটা জানিয়ে দিই কি হবে। তাহলে টেকনিক কিন্তু আমাদের ওইটাই, যে সকল সংখ্যা দ্বারা 24-কে নিঃশেষে বিভাজ্য করা যাবে ওই সকল সংখ্যা হবে কি গুণনীয়ক। তাহলে দেখো তো আমরা 1 দ্বারা ভাগ করতে পারি কিনা, নিঃশেষে করতে পারি, কত হয় রাজান? 24। 2 দ্বারা করতে পারি কিনা, করতে পারি, কত হয়? 12। 3 দ্বারা করতে পারি কিনা, 3 দ্বারা করতে পারি, কত? 8। 3 8 কত হয়? 24। তারপরে আমরা 4 দ্বারা করতে পারি কিনা, 4 দ্বারা করতে পারি, কত? 4 6 কত? 24। 5 দিয়ে আমরা করতে পারি না, ঠিক আছে? দেখো 4 এবং 6 কাছাকাছি হয়ে গেছে, 5 দিয়ে হয় না, তারপরে কত যেতে হবে? 6। 6 কিন্তু এখানে পেয়ে গেছি। আমি কিন্তু বলছিলাম যখন কাছাকাছি দুইটা সংখ্যা পেয়ে যাব বা সমান সংখ্যা পেয়ে যাব, ঠিক আছে, তখনই আমরা আমাদের ভাগ করা থামিয়ে দেবো। এখন আমরা যে সংখ্যাগুলো পেয়েছি এগুলো হচ্ছে আমাদের গুণনীয়ক। এই যে এইগুলো হচ্ছে গুণনীয়ক। আমরা কি পেলাম? 1 2 3 4 6 8 12 24। এখানে অধিকাংশরাই পারছেন, কয়েকজনের ভুল হয়েছে। যাদের ভুলটা কোথায় হয়েছে আমরা একটু কারেকশন করে নেব। আমি আশা করব তোমরা এই গুণনীয়ক বের করতে আর এখানে আর ভুল করবা না। বুঝতে পারছি? আর যদি আমি আবারও বলতেছি, আমি কিন্তু প্রথমেই বলছি বা সব সময় যখন আমি এই লাইভ ক্লাসগুলো নেব, তোমাদের যেখানে যার সমস্যা হবে তোমরা আমাকে বলবা। আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে ভালোভাবে আলোচনা করার। এরপরে আমরা চলে যাই পরবর্তী সংখ্যা, কোনটা? গুণিতক। তোমরা এইভাবে বড় বড় সংখ্যার প্র্যাকটিস করবা, ঠিক আছে? আমি কয়েকটা সংখ্যা দিয়ে দিই, তোমরা এগুলোর গুণনীয়ক বের করবা। যেমন 48, তারপর হচ্ছে 40, 64, 144, তারপর হচ্ছে 120। এই সংখ্যাগুলোর গুণনীয়ক তোমরা বের করবা। এগুলো তোমাদের বাড়ির কাজ রইল। তোমরা 48, 40, 64, 144, 120 এই সংখ্যাগুলোর গুণনীয়ক যদি বের করতে পারো নিজের চেষ্টায়, তাহলে ইনশাল্লাহ তোমরা গুণনীয়ক নিয়ে আর কোনো ঝামেলায় পড়বা না। এইগুলো এটা খাতায় লিখে রাখো, ঠিক আছে? বাড়ির কাজ গুণনীয়ক বের করা। তারপর হচ্ছে গুণিতক। গুণিতক একটা সহজ বিষয়, ঠিক একই রকম ভাবে গুণনীয়কের জন্য যেমন একটা প্রশ্ন দেওয়া দরকার, আমাকে প্রশ্ন করতে হবে একটা সংখ্যা দ্বারা, ঠিক গুণিতকের জন্য আমাকে প্রশ্ন করতে হবে একটা সংখ্যা নিয়ে। আমাকে যদি বলে গুণিতক কত, একটা গুণিতকের উদাহরণ দেন, আমাকে কিন্তু কোনো একটি সংখ্যাকে নির্দিষ্ট করে ধরে তারপর আমাকে তার গুণিতক বলতে হবে। আমি যে কোনো সংখ্যাকে গুণিতক বলতে পারবো না। আমি 3কে বলতে পারবো না 3 গুণিতক। গুণিতক মানে কোনো একটি সংখ্যার গুণিতক হয়, ঠিক আছে? যেমন গুণনীয়ক মানে কোনো একটি সংখ্যার গুণনীয়ক, ঠিক গুণিতক মানে কোনো একটা সংখ্যার গুণিতক। তাহলে প্রশ্ন তোমাকে গুণিতকের কথা বলে দিবে। মনে করো তোমাকে কিভাবে বলতে পারে যে 4-এর গুণিতক, 4-এর গুণিতক, 4-এর গুণিতক বলতে পারে। এখন স্যার গুণনীয়ক তো আমরা আলোচনা শুনলাম, যতটুকু পারি বুঝে নিলাম। স্যার গুণিতকটা স্যার কিভাবে বের করে? ওই গুণিতক মানে হচ্ছে আমরা প্রাইমারি লেভেলে যে কি নামতা শিখেছিলাম, যে 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20 এইভাবে। তাহলে গুণিতক মানে হচ্ছে তোমাকে যে সংখ্যা বলবে ওই সংখ্যার সাথে কোনো সংখ্যা গুণ করলে
যে গুণফলটা পাই ওই গুণফল হচ্ছে এই সংখ্যার গুণিতক। তাহলে দুইটা কিন্তু দুই রকম। গুণনীয়ক মানে ভাগ করা যায় যে সংখ্যা দ্বারা, আর গুণিতক মানে গুণ করে গুণফল পাওয়া গেলে ওই গুণফলকে গুণিতক বলা হয়। যেমন 4-এর সাথে 1 গুণ করলে কত হয়? 4, ঠিক আছে। 4-এর সাথে 2 গুণ করলে কত হয়? 8। 4-এর সাথে 3 গুণ করলে কত হয়? 12। 4-এর সাথে 4 গুণ করলে কত হয়? 16। 4-এর সাথে 5 গুণ করলে কত হয়? 20। 4-এর সাথে যদি আমরা 6 গুণ করি কত হয়? 24, ঠিক আছে কিনা? তাহলে এই যে 4, 8, 12, 16, 20, 24 এই প্রত্যেকটি সংখ্যাই হচ্ছে 4-এর গুণিতক। সহজ বিষয় না এটা? এটা আগেই পারার কথা। কিন্তু একটু বিষয় খেয়াল করে দেখো তো, তুমি যখন 12-এর গুণনীয়ক লিখেছিলা তখন কিন্তু তুমি লিখেছিলা 1, 2, 3, 4, 6, 12। আচ্ছা তুমি বলো তো এখানে কি আমরা কি আর কোনো সংখ্যা অ্যাড করতে পারবো? আমাদের পক্ষে কিন্তু সম্ভব না। আমরা ইচ্ছা করলে আর কোনো সংখ্যা অ্যাড করতে পারতেছি না, কারণ 1, 2, 3, 4, 6, 12 এই সংখ্যাগুলো দ্বারাই 12কে কি করা যায়? নিঃশেষে বিভাজ্য করা যায়। তাই তারাই হচ্ছে কি? গুণনীয়ক, নির্দিষ্ট করা। 12-এর গুণনে কিন্তু এগুলো না, নির্দিষ্ট করা না 6টা। আচ্ছা কেউ কি এখানে আরেকটা বাড়াতে পারবে? না, বাড়াতে পারবে না। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, আমরা গুণনীয়ক কিন্তু আমরা ইচ্ছা করলেই বাড়াতে পারতেছি না, আমরা কিন্তু যা পাচ্ছি নির্দিষ্ট সংখ্যক। তাই এই গুণনীয়ক হচ্ছে সসীম। এই একটা বিষয় মাথায় রাখবা, এটা কিন্তু আমাদের নৈর্ব্যক্তিকে আসে। সসীম, সসীম মানে গণনা করা যায় বা নির্দিষ্ট সংখ্যক। কিন্তু এখনই খেয়াল করো 4-এর গুণিতক আমি যখন 6 দ্বারা গুণ করছি 24। আচ্ছা 4কে কি 8 দ্বারা গুণ করা যাবে না? 4কে কি 10 দ্বারা গুণ করা যাবে না? 4কে কি 1 কোটি দ্বারা গুণ করা যাবে না? 4কে কি 13,000 দ্বারা গুণ করা যাবে না? 4-এর সাথে কি 20,000 গুণ করা যাবে না? 4-এর সাথে কি 20,500 গুণ করা যাবে না? অবশ্যই করা যাবে, তার গুণফলও পাওয়া যাবে। তাহলে আমি কি বলতে পারতেছি যে কোথায় গিয়ে আমাকে দাঁড়াতে হবে বা আমি কোথায় থামতে পারি? থামতে পারি না। তাহলে বোঝা গেল শেষ কিন্তু নাই। তাহলে আমরা এইভাবে গুণিতক লেখার পরে ডট ডট দিয়ে দেবো। বুঝতে পেরেছি কিনা? কারণ তার কিন্তু শেষ নাই, কোথায় গিয়ে আমরা শেষ করব এটা আমরা জানি না। তাই এই গুণিতক হয় কি? অসীম। গুণিতক কি হয়? অসীম। কোন সংখ্যার গুণিতক মানে কি? অসীম। আর কোন সংখ্যার গুণনীয়ক মানে কি? সসীম। বুঝতে পেরেছি? তাহলে আচ্ছা তোমরা, আমি একটু উদাহরণ দিই, দেখি তোমরা বুঝতে পারছো কিনা। তোমরা 7-এর গুণিতক লেখো তো। 7-এর গুণিতক লিখে ফেলো দ্রুত। একটু দ্রুত লিখে ফেলি আমরা, কারণ আমাদের কিন্তু অনেক সময় হয়ে গেছে, 1 ঘন্টার উপর হয়ে গেছে, ঠিক আছে। আমাদের কিন্তু অন্য অনেক বিষয় আছে, আমাদের বাসায় কিন্তু আরো অন্য বিষয় পড়তে হবে। শুধু গণিত নিয়ে বসে থাকলে হবে না, ইংরেজি পড়তে হবে, বাংলা পড়তে হবে, ইসলাম শিক্ষা পড়তে হবে, হ্যাঁ আমাদের গ্রুপের বিষয়গুলো পড়তে হবে। তা আমরা চেষ্টা করব 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যেই কিন্তু অনলাইন ক্লাসটাকে রাখার। তাই তোমরা যদি আমাকে দ্রুত আনসারগুলো দাও তাহলে আমি কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক বেশি আলোচনা করতে পারবো। তাই যারা যারা দেখতেছো তারা লিখে ফেলো, অথবা যদি তুমি লাইভ নাও দেখো, আমার লাইভের পরে যদি তুমি ভিডিওটি দেখো তাহলে তোমার প্রতি আমার পরামর্শ রইল, তোমরা ওই ফাঁকে তোমরা কমেন্টসে লিখে দিবা, তাহলে এটা একটা ভালো প্র্যাকটিস হবে, ঠিক আছে। অনেকে বলে স্যার পারি তো স্যার, লেখার কি দরকার, তারাই আসলে আস্তে আস্তে ভুলে যায়, ঠিক আছে। না কখনোই ওই এমন করবা না যে জানা জিনিস আমাকে বলতেছে বলার জন্য আমি বলবো না, ইচ্ছা করে এমন না, চেষ্টা করো বলার, আর বললে ভালো হয়। হ্যাঁ রাসেল লিখেছে কত? 7, 14, 21, 28, 35, তারপরে ডট ডট। এই যে রাসেল চেষ্টা করেছে, রাসেলকে ধন্যবাদ। চেষ্টা করতে হবে, ঠিক আছে। যারা যারা আমরা দেখতেছি অবশ্যই চেষ্টা করতে হবে।
যখনই আমরা ভিডিওটি দেখব, যদি অফলাইনেও ভিডিওটি দেখে আমরা আমাদেরকে চেষ্টা করতে হবে, কারণ চেষ্টার কোনো বিকল্প নেই, চেষ্টা জ্ঞান বৃদ্ধি করে, ঠিক আছে, এটা মাথায় রাখবো আমরা। খায়রুল বাশার শাওন লিখেছে 7, 14, 21, 28, 35, 42। তারপর ডট ডট। এই তো বুঝে গেছি আমরা, ধন্যবাদ। তাহলে আমার আলোচনাটাকে তোমরা বুঝতে পেরেছো, আমি এটা বুঝে নিলাম। যখন আসলে শিক্ষকরা তখনই আনন্দিত হয় যখন ওনার কোনো একটা বিষয় যখন উনি আলোচনা করেন, এই আলোচনাটা যদি শিক্ষার্থীরা বুঝতে পারে, ঠিক আছে, এটাই আসলে অনেক খুশির একটা বিষয়, বা শিক্ষকদের জন্য অনেক বড় একটা বিষয়। এই যে তাহলে আমাদের গণিতক, 7-এর গণিতক কি কি হবে? 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 কত 28, 5 7 35, তারপরে ডট ডট। কারণ আমি তো লেখে শেষ করতে পারবো না, কারণ গণিতক মানে কি অসীম, ঠিক আছে। হ্যাঁ, জামিউল লিখেছে 7, 14, 21, 28, 35, 42, 49, হ্যাঁ ডট ডট। আমরা অনেক লিখতে পারি, অনেকে আরো 10-12টা লিখেও ডট ডট দিতে পারে। হ্যাঁ, তাই আমরা এভাবে চেষ্টা করব 7-8টা 5-6টা লেখার পরে ডট ডট দিয়ে দেওয়া, অথবা অঙ্কের প্রয়োজনে যতগুলো লেখা যায়। যদি দেখে যে অঙ্কের প্রয়োজন 50 পর্যন্ত লেখা 50 লিখবো, অঙ্কের প্রয়োজন 100 পর্যন্ত লেখা আমরা 100 পর্যন্ত লিখবো, ঠিক আছে। এই ইয়াসিন আরফাত 14, 21, 28, 35, 42, তুমি কিন্তু 7 মিস করে ফেলেছো, এবং লাস্টে কিন্তু তুমি ডট ডট দাও নাই। যদি তুমি এখানে ডট ডট না দাও, মানে অসীম যদি না বোঝাও, তাহলে কিন্তু তোমার অঙ্ক কাটা যাবে। হ্যাঁ, এটা মাথায় রাখবা। তাহলে এই হলো গণিতক। সর্বশেষ হচ্ছে মৌলিক। এই মৌলিক সংখ্যাটা আমরা এই প্রাইমারি লেভেল থেকে আমরা শুনে আসতেছি। মৌলিক সংখ্যা, এই মৌলিক সংখ্যার সংজ্ঞাটা আমাদেরকে খুব ভালো জানতে হবে। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যার শুধুমাত্র 2টি গুণনীয়ক আছে সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। এ হচ্ছে মৌলিক সংখ্যার সংজ্ঞা। সংজ্ঞাটাকে তোমরা দেখো, তারপরে আমরা এটার বিষয়টা আলোচনা করব। যে সংখ্যা শুধুমাত্র যে সংখ্যার শুধুমাত্র 2টি গুণনীয়ক আছে সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। শুধুমাত্র 2টি কিন্তু বলছি, কম হতে পারবে না, বেশি হতে পারবে না, এই শর্তটা মানতে হবে। যে সংখ্যার শুধুমাত্র 2টি গুণনীয়ক আছে সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। সংখ্যাটাকে দেখো, তারপর আমরা দেখতেছি। হ্যাঁ, জামিউল লিখেছে যাকে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আসলে এই সংখ্যাটা আমরা শিখে এসেছি আগে থেকে, কিন্তু এইভাবে সংখ্যাটা শেখার কারণেই আমরা আসলে ভুল করি, ঠিক আছে, আমরা ভুল করি, অথবা আমরা একটি সংখ্যা নিয়ে আমরা বিপদে পড়ে যাই, তখন আমরা আসলে কোনো উত্তর পাই না, আমরা কোনো যুক্তি দিতে পারি না, বুঝতে পারছি। তাই আমরা একটু সংখ্যাটাকে এখন পরিবর্তন করব। হ্যাঁ, তোমার সংখ্যায় কিন্তু একটু কারেকশন করতে হবে। বলছে তোমার সংখ্যাটা হবে এইভাবে, 1 এবং ওই সংখ্যা ব্যতীত ভাগ করা যায় না। হ্যাঁ, তাকে বলা হয় কি? মৌলিক সংখ্যা। এভাবে আমরা শিখে এসেছি প্রাইমারি স্কুল থেকে, বা আমরা ছোট বয়স থেকে। কিন্তু সঠিক উত্তর হচ্ছে এটা, খুব ভালো, এটা মানে এটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যাস। এটা দ্বারা এভাবে শিখলে তোমাদের আরো ওই যে একটা সংখ্যা নিয়ে পেস লাগবে না। সংখ্যা কোনটা আমরা বলে দেব। তাহলে যে সংখ্যা শুধুমাত্র 2টি গুণনীয়ক আছে সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে দেখি এখন সংজ্ঞায় কি বলে। আমরা মৌলিক সংখ্যা বের করতে পারি না সংজ্ঞার সাহায্যে। শুধুমাত্র 2টি গুণনীয়ক কিন্তু বলছি, শুধুমাত্র 2টি, কম হতে পারবে না, বেশি হতে পারবে না। তো গুণনীয়ক তো বের করা আমরা জানি। এখন যদি আমাকে বলে 4 কি মৌলিক সংখ্যা, তাহলে 4-এর দেখি তো গুণনীয়ক কয়টা আছে? 1, 2, 4, কয়টা হলো? 3টা। কিন্তু আমাদের শর্ত কি? 2টি, নাকি? তাহলে 4 কি হবে না? মৌলিক সংখ্যা হবে না। আচ্ছা, তাহলে 5 কি মৌলিক সংখ্যা কিনা? তাহলে 5-এর গুণনীয়কগুলো দেখি আমরা, 1 এবং 5। আর আছে? গুণনীয়ক নাই। তাহলে 5 হচ্ছে একটি কি সংখ্যা? মৌলিক সংখ্যা। ঠিক একই রকম ভাবে, আচ্ছা আমি একটু মুছে নেই, ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য একটু মুছে নেই। আমাকে যদি বলে 1
কি মৌলিক সংখ্যা কিনা, এই একটা একটা ঝামেলার সংখ্যা, ঠিক আছে। এই একটা অঙ্কের সংখ্যার জন্য আমরা বিপদে পড়ে যাই মৌলিক সংখ্যার ক্ষেত্রে। তখন আমরা আসলে কি বলি, আসলে তখন যুক্তি পাই না, তখন বলে দিই না এক হবে না। কেন হবে না? এটার কোনো যুক্তি নাই। আসলে যদি আমরা এইভাবে সংখ্যাটা শিখতাম তাহলে এই এককে নিয়ে কিন্তু আমরা উত্তর দিতে পারতাম। এক কেন মৌলিক সংখ্যা না, ঠিক আছে। এক মৌলিক সংখ্যা না এই জন্য একের গুণনীয়ক কত? এক। কিন্তু আমাদের শর্ত কয়টা? দুইটা। কিন্তু এখানে গুণনীয়ক কয়টা? একটা। এই শর্তের জন্যই এক কি সংখ্যা বলি না আমরা? মৌলিক সংখ্যা বলি না। এখন বুঝতে পারছি আমরা? তাহলে এইভাবে তোমাকে যখন কোনো একটি সংখ্যা দিবে, তুমি খুঁজে বের করবা তার গুণনীয়ক কয়টা। যদি দেখো দুইটির বেশি বা কম, তাহলে সে মৌলিক হবে না। যদি দেখো যে শুধু দুইটি, তাহলে সে কি হবে? মৌলিক হবে। আর সবারই উচিত 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোকে চেনা এবং জানা। এটা হচ্ছে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখনো যারা জানি না, বা আমরা এখনো যারা এই বিষয়টা আমরা ভালোভাবে প্র্যাকটিস করি নাই, এখন থেকে আমি তোমাদেরকে একটা উপদেশ দেবো বা একটা কাজ দেবো। তুমি 1 থেকে 100-র মধ্যে কোন সংখ্যাগুলো মৌলিক, তোমরা এগুলো খুঁজে বের করতে পারবে। আর খুঁজে বের করার একটাই পদ্ধতি, তা হচ্ছে কি? দুইটি গুণনীয়ক থাকবে, এটাই বিষয়টা। তাহলে 1 থেকে 100 পর্যন্ত তোমরা আজকে কি করবা? মৌলিক সংখ্যা খুঁজবা। আচ্ছা বলো তো, 1 থেকে 20-এর ভিতরে কয়টা মৌলিক সংখ্যা আছে? এখন একটু করে ফেলো তো। 1 থেকে 20-এর মধ্যে দেখি আমরা কারা কারা পারি। 1 থেকে 20-এর মধ্যে কি কি সংখ্যা, কয়টা মৌলিক সংখ্যা আছে এবং কি কি? জামিউল লিখেছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19। বাকি যারা আমরা লাইভে আছি চেষ্টা করি, নিজেরা চেষ্টা করব, কারো কাছ থেকে দেখে লিখবো না বা শুনেও লিখবো না। খায়রুল বাশার শাওন 2, 3, 5, 7, 13, 17, 19। রাসেল লিখেছে 8টা। 8টা কি কি? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাকে লিখতে হবে। 1 থেকে 20-এর ভিতরে এই সংখ্যার মধ্যে, 1 থেকে 20 সংখ্যার মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে এবং কি কি, ওইটা বলছি আমি লেখার জন্য। আর তোমাদের আজকে বাড়ির কাজ থাকবে 1 থেকে 100-র মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে এবং কি কি, এই বাড়ির কাজটা তোমরা করে নেবা। তাহলে এই হচ্ছে আমাদের সংখ্যা নিয়ে আলোচনা। তাহলে যেহেতু আমাদের লাইভ ক্লাসটি আজকে আমি অনেক প্রথমে যেহেতু আমরা সবাই অ্যাড হতে পারি নাই, তাই আমার একটু সময় বেশি লেগেছে। আমি চেষ্টা করব 8টা থেকে 8:30 নাগাদ, মানে আমি একটা এক্সাক্ট টাইম আসলে দিতে পারতেছি না। কেন? কারণ সন্ধ্যার দিকে আমারও ব্যক্তিগত কিছু কাজ থাকে, এই কাজের জন্য আসলে আমার সময় একটু এদিক সেদিক হতে পারে। কিন্তু আমি চেষ্টা করব 8:15 থেকে 8:30-এর মধ্যে লাইভে আসার, প্রতিদিনই চেষ্টা করব আসার। এখন যারা যারা তোমরা আমার ক্লাসগুলো দেখতে চাও, তোমরা এই সময়টা তোমরা ফেসবুকে আসতে পারো। আর তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা যারা যারা আমাকে দেখতেছো অনেকেই আমার স্টুডেন্ট, তোমাদের কাছে অনুরোধ, আমি সবসময় তোমাদেরকে স্কুলে বলি, সবসময় বলি, দেখো অনলাইন বা মোবাইল ডিভাইসটা তোমরা তোমাদের প্রয়োজনে ইউজ করবা। তোমরা খুবই সুন্দর একটা সময় এখন কাটাচ্ছ, যে সময়টা তোমাদের ভবিষ্যৎকে গড়তেছে। এটা খুব বাস্তব কথা, এবং প্রত্যেক যুগের জন্যই এটা একটা কঠিন কথা ছিল, দামি কথা ছিল, এবং সামনেও এটাই দামি কথা হবে। যে কোনো প্রজন্ম আসুক না কেন, আরও 1 কোটি বছর পরে, 1 লক্ষ বছর পরে, অথবা 1000 বছর আগেও এটাই ছিল যে তোমাদের যে সময়টা, এই সময়টা যারা ভালোভাবে সুন্দরভাবে কোনো উদ্দেশ্য নিয়ে যদি কাটায়, তাহলে তার ভবিষ্যৎ সুন্দর হয়, ওই রকম হয়। ঠিক আছে? এখন তোমরা যদি এই মোবাইল ফোনটাকে যদি তোমরা ওই চ্যাটিংয়ের জন্য, ঠিক আছে, ফেসবুক চ্যাটিং, অথবা গেমস খেলার জন্য, অথবা নাটক সিনেমা দেখার জন্য, হ্যাঁ, অথবা ওই অযথা টাইম পাস, টিকটক তো আসলে মস্তিষ্ক বিকৃতিকারী যারা, তাদের এটা তো বিজ্ঞানীভাবে প্রমাণিত, ডাক্তারও বলে দিচ্ছেন। হ্যাঁ, তাহলে
টিকটক তো আমরা কেউ এখানে আমি তো বলেও অ্যালাউ করবো না। যদি আমি কাউকে দেখতে পাই যে আমার কোনো স্টুডেন্ট টিকটক করতেছে, তাকে কিন্তু আমি স্কুলে শাস্তি দেবো, ঠিক আছে? আর যারা যারা আমার স্টুডেন্ট না, যারা আমার ভিডিওটা শুনতেছেন, আমি তাদের প্রতি অনুরোধ রইল, আপনারা কখনোই টিকটকে যাবেন না। আর ওই অনলাইনে ভিডিওর মাধ্যমে অনেকে ভাবতেছে যে না আমি বড় সেলিব্রিটি হয়ে যাব। দেখো, অনলাইনে সেলিব্রিটি হওয়া অনেক কঠিন ব্যাপার। অনেকে আছে অনলাইনে কন্টেন্ট ক্রিয়েটর হইতে চায়, তারা বিভিন্ন ভিডিও তৈরি করে, শিক্ষণীয় ভিডিও তৈরি করে। দেখো, এখন তোমার কাজ কিন্তু এগুলো না, ঠিক আছে? হ্যাঁ, তোমার প্রধান কাজ হচ্ছে, একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা। তুমি এখন পড়াশোনার আশেপাশে তুমি মানে পার্ট টাইম হিসেবে কোনো কিছু করতে পারো না। সর্বোচ্চ তোমার ফ্যামিলির যে সদস্য যারা আছে তাদেরকে তুমি হেল্প করতে পারো, এতটুকু কাজ তুমি করতে পারো। হ্যাঁ, বা ফ্যামিলির প্রয়োজনে কোনো একটা কাজ করা। কিন্তু তুমি হচ্ছে যদি বলো যে না স্যার আমি পাশাপাশি ভিডিও তৈরি করব, অনলাইনে দেবো, আমি সেলিব্রিটি হয়ে যাবো, এখন টাকা ইনকাম করব, ঠিক আছে? টাকা ইনকামের বিষয়টা তো তুমি একজনের সাথে কথা বলবা, যে কোনো একজন আলেমের সাথে বা যে কারোর সাথে, ওনারা এই ব্যাপারে বলে দিবে। আমি যেহেতু সঠিক জানি না, আমি তাই এই বিষয়ে বলতেছি না। তুমি যেহেতু একজন শিক্ষার্থী, তুমি যে ক্লাসেই পড়ো না কেন, তোমার প্রধান ডিউটি হচ্ছে পড়াশোনা করা। দেখো, তোমার আশেপাশে অনেকে দেখবা পড়াশোনার পাশাপাশি সে কি করতেছে, সে আউট ইনকাম করতেছে, ঠিক আছে? মনে রাখবা, সে তার এই আউট ইনকাম তার ভবিষ্যৎকে অন্ধকার করে দিবে। আমরা যারা বিজ্ঞানের স্টুডেন্ট, যারা ম্যাথ নিয়ে পড়াশোনা করছি বা ইংরেজি নিয়ে পড়াশোনা করছি, আমরা দেখেছি আমাদের অনেক বড় ভাইরা বা আমাদের অনেক ছোট ভাইরা বা আমাদের সাথের বন্ধুরা, হ্যাঁ, তারা এই টাকার পেছনে দৌড়াতে দৌড়াতে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। এখন কিন্তু তারা কিছুই পাচ্ছে না। এমন আমার অনেক বড় ভাই আছে, আমি যাদের সাথে মেস লাইফ শেয়ার করেছি, হোস্টেল লাইফ শেয়ার করেছি, অথবা আমার এলাকার, আমি এখন নাম বলতেছি না তাদেরকে, তারা কষ্ট পাবে, কিন্তু ওনারা মনে হয় আমার ভিডিও দেখবে অথবা দেখতেছে, যে তারা কি করতো, ওই ছাত্র জীবনে তারা প্রচুর টিউশনি করাইতো। দেখো, আমিও টিউশনি করাইছি, কিন্তু আমি কিন্তু বেশি পরিমাণে করাইনি। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু করাইছি। এতটুকু সময় যদি আমি টিউশনিতে না দিয়ে যদি আমার পড়াশোনায় দিতাম, তাহলে কিন্তু আমার ভবিষ্যৎ মনে আরো একটু ভালো হইতো, যেটা আমার আল্লাহ পাক ভালো জানে, ঠিক আছে? তাহলে স্টুডেন্ট লাইফে যদি কেউ টাকার পেছনে দৌড়ায়, এটা যে কোনো মাধ্যমে হোক, তার ভবিষ্যৎটা ভালো হয় না, এটা বিশ্বাস করতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ, এখন যদি বলো না স্যার আমার অনেক ভাই ব্রাদার তো বলে স্যার পাশাপাশি কিছু একটা করার জন্য, তাহলে ওই তার পড়াশোনার রেজাল্ট হবে মোটামুটি, আর মোটামুটি রেজাল্ট দিয়ে তাকে মোটামুটি একটা ভবিষ্যৎ গড়তে হবে। যদি বলো না স্যার পড়াশোনার মাধ্যমে আমি খুব সুন্দর একটা ভবিষ্যৎ গড়বো, আমি ভালো একটা জায়গায় যেতে চাই, তাহলে তোমাকে মনে রাখতে হবে শুধুমাত্র পড়াশোনা ছাড়া তুমি কোনো কিছু করতে পারবে না। তাই তোমাদের প্রতি আমার অনুরোধ রইল, যদি তোমার কোনো গার্ডিয়ান যদি আমাকে বলে যে না স্যার আপনার এই ভিডিও ক্লাস দেখতে গিয়া আপনার স্টুডেন্টরা অন্য অন্য ক্ষেত্রে সময় দেয়, তারা ইউটিউবিং করে অথবা ডিভাইসটাকে তারা বাজে কাজে চালাচ্ছে, এমন কেউ যদি আমাকে কোনো অভিযোগ করে, আমার স্টুডেন্টদের ক্ষেত্রে বলতেছি, আমার প্রতিষ্ঠানের, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমি তোমাকে পার্সোনালি ডেকে এনে তোমাকে আমি জিজ্ঞাসাবাদ করব, এবং আমার যে প্রধান শিক্ষক আছে ওনার সহিত আমি আলোচনা করে তোমার ব্যাপারে অ্যাকশন নেব। আর তোমাকে আমার অনলাইন অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে সব জায়গাতে আমি তোমাকে ব্লক দেবো, বিষয়টা কিন্তু মাথায় রাখবা। আমি কিন্তু প্রায় সময় বলি, আমার ছাত্রছাত্রী যারা, স্কুলের ছাত্রছাত্রী যারা আছে, তোমরা অবশ্যই জানো এই কথাটা আমি বারবার বলছি, যে পারলে তোমরা ফেসবুক ইউটিউব দেখারও প্রয়োজন নেই, আমার এই অনলাইন ক্লাস করার তোমার প্রয়োজন নেই, ঠিক আছে? তুমি আমাকে আমার কাছ থেকে স্কুল থেকে সাহায্য নাও, অন্য কোনো টিচার কাছ থেকে সামনাসামনি সাহায্য নাও, কিন্তু অনলাইন ক্লাস যদি তোমার ডিভাইস যদি ধরতে গিয়ে যদি অন্যদিকে সময় নষ্ট করতে হয়, তাহলে তোমার আমার অনলাইন ক্লাসের কোনো প্রয়োজন নেই। আমার অনলাইন ক্লাস হচ্ছে তোমার হতে পারে যে ওই একটা সুযোগ হিসেবে নিতে পারি, কিন্তু এই সুযোগ যদি আবার তোমাকে অন্য দিকে ধাবিত করে, তাহলে কিন্তু আমি এটাকে সাপোর্ট করি না এবং আমি করবো না। তাই সবার প্রতি আমার অনুরোধ রইল, তোমরা অনলাইন ক্লাস শেষ হওয়ার পরে রেখে দিবা, তোমার ডিভাইস রেখে দিবা তোমার আম্মুকে। আর তোমার তো ব্যক্তিগত ডিভাইস থাকার কোনো প্রশ্নই আসে না। তোমাদের অনেকেরই ব্যক্তিগত ডিভাইস আছে, কেন তোমাদের ব্যক্তিগত ডিভাইস হবে কেন? এই বয়সে তোমাদের ব্যক্তিগত ডিভাইস হবে কেন? 18-র আগে তো ব্যক্তিগত ডিভাইস রাখা অবশ্যই নিষেধ, ঠিক আছে? এখন তুমি তো বাইরে থাকো না যে তোমার একটা ডিভাইস দরকার ফোনের জন্য, তোমার ডিভাইস হচ্ছে তোমার আব্বু আম্মুর ডিভাইস, তাদের কাছ থেকে নিয়ে তুমি তোমার প্রয়োজনটা সেরে নিবা। বুঝতে পারছি? যাদের ডিভাইস আছে তোমরা তোমার আব্বু আম্মুর কাছে দিয়ে দাও, যে আমার সামনে পরীক্ষা আছে, ডিভাইসটা রেখে দেন, আমি যদি ভালো রেজাল্ট করি আমাকে আরো দামি ডিভাইস কিনে দিবেন। বুঝতে পারছি? তাদের কাছ থেকে ভালো একটা উপহার নাও, ভালো একটা রেজাল্টের বিনিময়ে। এই হলো আমার শেষ কথা। এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। আমি যদি এই বিষয়ে শুনতে পাই তাহলে কিন্তু আমি খুবই কঠিন অ্যাকশন নেব, এটা মাথায় রাখবা। আর যারা যারা এই অনলাইন ক্লাস থেকে উপকৃত হতে চাও বা অনলাইন ক্লাস থেকে কিছু নিতে চাও, তারা অবশ্যই
শেয়ার করে দেবা ভিডিওটা, যাতে অন্যরা পেয়ে যায়। আর আমার ভিডিওটি কিন্তু এই ভিডিওটি আমি ইউটিউবে আমি আপলোড করব। আর আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু তোমরা অনেকেই সাবস্ক্রাইব করো নাই। ইউটিউব চ্যানেলে তোমাদের দশম শ্রেণীর, নবম শ্রেণীর, অষ্টম শ্রেণীর, সপ্তম, ষষ্ঠ এবং পঞ্চম শ্রেণী, ঠিক আছে, এই শ্রেণীগুলোর ভিডিওগুলো আলাদা আলাদাভাবে প্লেলিস্ট আকারে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। চাকরির প্রস্তুতির ভিডিও দেওয়া আছে, চাকরির প্রস্তুতির ভিডিওগুলো তোমরা দেখতে পারো, শর্ট ভিডিও 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের, এগুলো দেখতে পারো। তাহলে তোমাদের অবশ্যই ভালো হবে, কারণ সবসময় পড়াশোনা রিলেটেড বিষয় নিয়ে থাকবা, অবশ্যই তোমার কোনো না কোনো সময় তোমার কাজে লাগবে এই বিষয়গুলো, ঠিক আছে। তাহলে আজকে এই কথা বলে আমি এখানে রেখে দিলাম। কালকে ইনশাল্লাহ আমি শর্ত এবং প্রতীক নিয়ে, ঠিক আছে, সেটের যে শর্ত আছে, আমি 3টা বিষয় কিন্তু বলছিলাম, সংখ্যা, বিভিন্ন সংখ্যা, শর্ত, আর হচ্ছে বিভিন্ন প্রতীক অথবা চিহ্ন। তো কালকে ইনশাল্লাহ আমি শর্ত এবং চিহ্ন নিয়ে আলোচনা করব, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সংখ্যা নিয়ে তোমরা নিজেরা আবার একটু প্র্যাকটিস করবা, এই সংখ্যাগুলো তোমরা নিজেরা প্রশ্ন করবো নিজেদেরকে। আর যে বাড়ি কাজের কথা বলছি, তোমরা এই বাড়ি কাজগুলো করে রাখবা। যে বিষয়টা মনে রাখা দরকার, এই বিষয়টা বারবার পড়বা, খাতায় লিখবা, এগুলো তোমাদের কাজ, ঠিক আছে। যদি আমি বললাম আজকে থেকে আমাদের নতুন একটা জার্নি শুরু হলো, ইনশাল্লাহ আমার এই জার্নি, আমার সাথে যে তোমরা লাইভে যদি যুক্ত থাকতে পারো, বা আমার ভিডিওগুলো যদি তোমরা নিয়মিত দেখো এবং সেভাবে যদি তোমরা কাজগুলো চালিয়ে যাও, আমি ইনশাল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তুমি তোমার নিজের যোগ্যতায় পরীক্ষায় 50+ পাবা। শুধু 5 নাম্বার না, 50+ পাবা, নিশ্চিত পাবা ইনশাল্লাহ। বুঝতে পারছি? এটা কিন্তু শুধু তোমাদেরকে আমি এমন না যে এই একটা উৎসাহিত করতেছি, এটাই বাস্তব কথা। জাস্ট তুমি আমার কথাগুলো শুনো, আমার সাথে লেগে দেখো এবং সময়টা কাজে লাগাও। এই এতটুকু যদি তুমি অনুসরণ করতে পারো, ইনশাল্লাহ তুমি সামনের পরীক্ষায় নিশ্চিত পাস করবা। বুঝতে পেরেছি? এই বিষয়টা আমাদের। তাহলে আমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকো, আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার কথাগুলো দেখবা। এই পর্যন্তই, কালকে আবার ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।